আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। তা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সুজন। উনি বর্তমানে টঙ্গীতে থাকেন। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আমদাবাদ গ্রামে। যে ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার চাচাতো ভাইয়ের সাথে ঘটেছিল, যার নাম মতিন মিয়া। ঘটনাটি ঘটেছিল 2012 সালের দিকে। এই মতিন মিয়া এই ঘটনাটি বলতে কোনোভাবে ইচ্ছুক ছিলেন না। ঘটনাটি বললে নাকি তার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, পরবর্তীতে উনি বলেছেন মতিন মিয়ার পরিবারে মতিন মিয়া সহ ছিলেন 5 জন। উনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার রোজগার দিয়ে পরিবার চালাতে খুবই কষ্ট হয়। উনি বিভিন্ন ধরনের কাজ করতেন, ইটভাটার কাজ, মাছ ধরার কাজ, ট্রলি গাড়িতে হেলপারির কাজ। তো সময়টা ছিল বর্ষাকাল, নদীগুলোতে তখন পানি টই টই করছে। তো মতিন মিয়া এরকমই একটা যুগালি কাজ ধরেছিলেন আর কি। তো সেই কাজ শেষ করে বাড়িতে ফেরেন সন্ধ্যা 6টার দিকে। এসে দেখেন বাড়িতে রান্না করার মতো তেমন কিছু নাই। চাল আছে কিন্তু তরকারির কোনো ব্যবস্থা নাই। সারাটা দিন এই যোগালি কাজ করার পর, হাড় ভাঙা খাটুনি করার পর বাড়িতে এসে যখন খাবার মতো তেমন কিছু থাকে না, তখন কি মন মেজাজ কারো ভালো থাকে? মতিন মিয়ার তো মেজাজ গরম হয়ে যায়। রাগে গোস্বায় এই মতিন ভাই বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে চলে আসেন। ভেবেছেন যে যুগালি কাজের যিনি কন্ট্রাক্টর তাকে পেলে কিছু টাকা চাইবেন, এটা দিয়ে বাজার থেকে কিছু কিনে খেয়ে নেবেন। সাথে সাথে এটাও ভাবছেন আমি না হয় খেয়ে নিব, আমার বাড়ির অন্য সদস্যরা ওরা কি খাবে, মা বাবা ভাই বোন ছোট ভাই বোন যারা আছে তারা কি খাবে। তো ওই মতিন ভাই কি করছেন, বাজারে গিয়ে এদিক সেদিক ওই কন্ট্রাক্টরকে খুঁজতে লাগলেন, কিন্তু কন্ট্রাক্টরকে কোথাও পেলেন না। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ওই বাজারে হাট হচ্ছে বুধবার। আর ওই বুধবার দিন শুধু ওই কন্ট্রাক্টর যুগালি কাজের যারা থাকতেন বা অন্যান্য যারা থাকতেন তাদেরকে টাকা দিতেন, মানে সাপ্তাহিক ভিত্তিতে টাকা দিতেন, প্রতিদিন দিতেন না। এখন ওই দিন হাট বাজার তো ছিল কিন্তু হাটবার ছিল না। হাট বাজার আছে কিন্তু হাটের দিনটা ওইটা না থাকার কারণে কন্ট্রাক্টর তো আসে নাই, আর ওই দিনটা তো বুধবার না। তখন চিন্তা করলেন যে হায় রে, আমি তো কন্ট্রাক্টরকে খুঁজতেছি, কন্ট্রাক্টর তো আজকে আসবে না। সে অন্য আর একটা হাটে গেছে, ওইখানে তার যে যুগালি আছে তাদেরকে টাকা দেওয়ার জন্য। এখন তো তাকে কোথায় পাই, কি আর করা, উপায় তো আর নাই। হঠাৎ করে মতিন ভাইয়ের মাথায় একটা চিন্তা আসে। তার ছোট বোনের হাজবেন্ডের একটা করা জাল আছে। করা জাল হলো মাছ ধরার এক রকমের ত্রিভুজ আকৃতির জাল। আপনারা এক ধরনের জাল দেখেছেন, বা এই টাইপের জাল নিয়ে কিন্তু অনেক গল্প বা ঘটনা আমরা শেয়ার করেছি। যেই জালটা পানির মধ্যে পাতা থাকে, উপরে একজন থাকে, উপরে দাঁড়ালে এক অংশ নিচে নেমে যায়, সামনের অংশ উপরে উঠে আসে। বাঁশ দিয়ে এটা তৈরি করা হয়। তো এগুলো তো বিভিন্ন রকমের নাম আছে। তো ওই এলাকায় এটাকে করা জাল বলে। উনি চিন্তা করেছেন যাই ওই করা জালের কাছে যাই, ওখান থেকে যদি কিছু মাছ টাছ পাই মাছ নিয়ে বাড়িতে যাব। ওইটা ছিল আবার বাজারের পেছনে, তবে পেছনে বললে ভুল হবে, বাজারের দক্ষিণ কোণায় ছিল শ্মশান। ওই শ্মশান থেকে কিছুটা পথ নৌকায় যাওয়ার পর ওই করা জালের ওই জায়গাটাতে যেতে হতো। তো নৌকা তো ছিলই ওইখানে। তখন মোটামুটি এশার আজান হয়ে গেছে। তো মতিন ভাই এই জালের মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে, তাদের তো আত্মীয়, তো নৌকায় করে ওই মাছ ধরার জায়গাতে উনি যাবেন ওরকম চিন্তা করে বের হয়েছেন। যাওয়ার আগে এক খিলি পান মুখে দিয়ে পান চিবুতে চিবুতে রওনা দিয়েছেন। তো মতিন ভাই যখন শ্মশানের ঠিক কাছাকাছি আসেন তখনই দেখেন কি যেন একটা লাফালাফি করতেছে। ভালো করে খেয়াল করে দেখেন, আরে খুব সুন্দর সাদা ধবধবে একটা খরগোশ। খরগোশ বললে ভুল হবে, এটা খরগোশের বাচ্চা আর কি, শ্মশানের সামনের মাঠে লাফালাফি করছে।
খরগোশের বাচ্চাটা তো অনেক সুন্দর ছিল। এইটা দেখে মতিন ভাই তো লোভ সামলাতে পারেন, উনি চিন্তা করছেন যে এইটাকে ধরে নিয়ে যাই। তো যেই ভাবনা সেই কাজ, ওই খরগোশের বাচ্চাটাকে ধরার জন্য মতিন ভাই ওই বাচ্চাটার সাথে লাফালাফি শুরু করছে। বলতে বাচ্চাটা একটা লাফ দেয়, সেও ধরে, কিন্তু বাচ্চাটাকে যে মানুষকে দেখে ভয় পেয়ে দৌড়ে চলে যাবে বিষয়টা এরকম না। তো খরগোশের বাচ্চা ধরা বা খরগোশ ধরা তো চারটিখানি কথা না। বড় খরগোশ বা ছোট খরগোশ যেটাই হোক, এরা যখন দৌড় দেয় তাদের দৌড়ের সাথে তো অনেক প্রাণীও সহজে পেরে ওঠে না। তবে মতিন ভাই খরগোশের বাচ্চাটাকে কয়েকবার ধরে ফেলেছে। উনি যখন 2 হাত দিয়ে খপ করে খরগোশের বাচ্চাটাকে ধরে ফেলেন, উনি দেখেন যে আরে হাতের ভিতরে বাচ্চাটা কই, বাচ্চা দেখে আর এক জায়গায় দাঁড়িয়ে লাফালাফি করতেছে। উনি আবার ওইটাকে ধরার চেষ্টা করেন। এরকম কয়েকবার হয়েছে। এদিকে কয়েকবার এরকম হওয়ার কারণে ওনার মেজাজ গেছে গরম হয়ে, চিন্তা করতেছেন যে এইটাকে ধরেই ছাড়বো, আজকে আর তোর রেহাই নাই রে। এরকম চিন্তা করে একটা পর্যায়ে খরগোশটাকে এমনভাবে ধরছেন, প্রথমে ধরছেন ঘাড়ে ধরার পরে খরগোশের পেছনের 2 পা ধরে উঁচা করে ফেলছেন। বেশ চাপ দিয়ে খরগোশকে ধরছেন ঘাড়ে, আর 2 পা ধরছেন। আর উনি বলতেছেন যে তোর পিছনে যে সময় আমার ব্যয় হয়েছে রে, এই সময় আরো কিছু মাছ পাইতাম। বেটা অনেকক্ষণ আমাকে জ্বালাইছিস, এইবার বাড়িতে নিয়ে জবাই করে তোর হাড় মাংস আমি এই মজা করে চিবিয়ে চিবিয়ে খাবো। শুধু আমি খাবো না, আমার বাড়ির সবাইকে খাওয়াবো। তো খরগোশটা নিয়ে উনি আবার রাস্তার দিকে উঠে আসবেন। হঠাৎ করে দেখেন যে খরগোশের বাচ্চাটা তার হাতে নাই। মনে হলো কেউ একজন তার হাতে আঘাত করলো, যার কারণে খরগোশের বাচ্চাটা ছিটকে অনেক দূরে গিয়ে পড়লো। আর খরগোশটাও ছুটতে ছুটতে শ্মশানের পেছন দিকটাতে চলে আসলো। শ্মশানের পেছন দিকটাতে বেশ আবর্জনা ময়লার স্তূপ হয়ে আছে। ওই সাইডটাতে মানুষজন খুব একটা যাতায়াত করে না, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া। শ্মশানটা কিন্তু পরিত্যক্ত কোনো শ্মশান ছিল না, এটা চলমান একটা শ্মশান ছিল, যেটা এখনো চলমানই রয়েছে। তো শ্মশানের পেছন দিকটাতে হয়তো কি যে এই পোড়ানোর পর অনেক খড়ি টড়ি থাকে না, সেগুলো ফেলে দেওয়া হতো। আবার দেখা যেত যে ওইখানে আরেকটা অংশ আছে যেখানে কবর দেয়া হতো। কবর দেয়া বলতে কি, লাশের কিছু অংশ হয়তো ওইভাবে পড়ে নাই, খড়ি শেষ হয়ে গেছে, আর খড়ির জোগাল পাতি হয় নাই বা যোগানপাতি হয় নাই, তখন এগুলোকে মাটিতে দাফন করে দেয়া হতো। তো ওই অংশটা আসলে সামনের অংশ থেকে পেছনের অংশটা বেশ অন্ধকার আর কি, জমাট বাঁধা অন্ধকার। তো মতিন ভাই দেখলেন যে ওই অন্ধকারের ভেতরে এখন ঢুকবো কিভাবে, আর ওখানে তো ঢুকলেও কিছু পাওয়া যাবে না। তো মতিন ভাই একরকম হতাশ হয়েই আবার ফেরত আসছিলেন। যেই কাজের জন্য আসছিলেন সেই কাজের দিকে যাওয়ার প্রস্তুতি নিলেন। তো মতিন ভাই এবার নৌকা নিয়ে সেই কড়া জালের দিকে যেতে লাগলেন। নৌকা চলেও আসছে অল্প সময়ের মধ্যে। আসার পর মতিন ভাই খেয়াল করেন আশেপাশে মনে হচ্ছে বেশ ঝড় উঠেছে। মতিন ভাই আরো দেখতে পেলেন যে এই ঝড় শুধু তার আশপাশ দিয়ে বয়ে যাচ্ছে। মতিন ভাই নৌকাতে ওঠার আগেও খেয়াল করেছেন আকাশ একদম পরিষ্কার, বৃষ্টি বা ঝড় হওয়ার কোনো সম্ভাবনাই নাই। মতিন ভাই বুঝতে পারলেন না যে কি হচ্ছে তার সাথে। মতিন ভাই এবার ভয় পেতে শুরু করলেন, আল্লাহর নাম নিচ্ছেন। এসবের মাঝেই এক পর্যায়ে তিনি তার গন্তব্যস্থানে পৌঁছে যান। জায়গাটা একদম নীরব, আশেপাশে কোনো মানুষজন নাই, বাজারটা বেশ খানিকটা দূরে, এদিকে মানুষজন খুব একটা আসা যাওয়া করে না। তো মতিন ভাই নৌকাটা বাঁশের সাথে বেঁধে সেই কড়া জালের মাচার উপর উঠলেন, হারিকেনটা জ্বালিয়ে দেন, জালটা পানিতে ছেড়ে দিলেন। কড়া জালের মাচাটা ছিল পানি থেকে 8-10 হাত উপরে, যেটা সচরাচর থাকে আর কি। তো মতিন ভাই জাল ছাড়ার 7-8 মিনিট পর টান দিয়েছেন। আসলে ওনার বেশি তো একটা সময় ছিল না, কিছু মাছ বাঁধলে সেই মাছগুলো বাড়িতে নিয়ে খাবেন আর কি। তো যখন উনি জাল টান দিয়েছেন, হঠাৎ করে দেখতে পেলেন গজার মাছের মতো বিশাল বড় দানব আকৃতির একটা মাছ জাল ছিঁড়ে বেরিয়ে গেল। এবার মতিন ভাই ভয়ের জায়গায় উনি এখন দুশ্চিন্তা করা শুরু করেছেন। তিনি চিন্তা করছেন যে আর একজনের জাল অনুমতি নিয়ে আসলাম যে কিছু সময় মাছ ধরবো, এখন জাল গেল ছিঁড়ে, আমি এখন কি জবাব দিব। তো যেই জায়গাতে উনি ছিলেন ওইটার বাম সাইডে ছিল বিশাল বড় একটা শেওড়া গাছ, ওটা মূলত নদীর একটা সাইডে ছিল আর কি। হঠাৎ করে উনি দেখতে পেলেন যে ওই শেওড়া গাছটা মনে হচ্ছে প্রচন্ড জোরে নড়াচড়া করছে। যেই গাছটা কিনা 4 জন মানুষ মিলেও হাত ছড়িয়ে দিয়ে বের পাবে না,
এমন একটা সাইজের গাছ মনে হচ্ছে এখনই উপড়ে পড়ে যাবে। এসব দেখে মতিন ভাই খুব ভয় পেতে লাগলেন। এক পর্যায়ে মতিন ভাই ঠিক করলেন বাড়িতে চলে যাবেন, বেশ রাত হয়েছে, 11টা বেজে গেছে ইতোমধ্যে। তো মতিন ভাই ভাবলেন যে আর একটা টান দেই, জাল থেকে কিছু মাছ টাছ পাই কিনা। যেই না আর একটা টান দিবেন এমন সময় মনে হলো কে যেন প্রচন্ড জোরে মতিন ভাইয়ের পিঠে মেরেছে একটা থাপ্পড়। এক থাপ্পড় খেয়ে মতিন ভাই ওই মাথার উপর থেকে পানিতে পড়ে গেছেন। তো তড়িঘড়ি করে নৌকার একটা সাইড ধরে নৌকার উপর উঠে বসে বুঝতে পারলেন যে থাপ্পড়টা বেশ জোরেই লেগেছে। মতিন ভাই বুঝতে পারলেন এটা ভুতুরে থাপ্পড় রে, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। উনি তাড়াতাড়ি করে জাল পানির উপর তুলে, ওই জালটা তো পানির নিচে ছিল, ওটা তো তুলে রাখতে হবে, কারণ যিনি মালিক ওটা তো উনি তুলে রেখেছিলেন, জালটা শুকানোর একটা ব্যাপার রয়েছে। তো উনি তাড়াতাড়ি ওই জালটাকে তুলে বেঁধে রাখার জন্য আবার উপরে উঠছেন। এবারও মতিন ভাই ধরাম করে একটা থাপ্পড় খেলেন পিঠের উপরে, আর ওই থাপ্পড়ের মতিন ভাই পানিতে পড়ে যান। এবারের থাপ্পড়টা বেশ জোরেই ছিল, আগের তুলনায় বেশ ব্যথা পেয়েছেন। উনি আবারও তড়িঘড়ি করে নৌকায় উঠলেন। 2টা থাপ্পড় খেয়ে মতিন ভাইয়ের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে, অতিরিক্ত ভয় পেয়ে গেছেন। এইবার থাপ্পড়ের যন্ত্রণা আর ভয় সব মিলিয়ে ওনার শরীরে উনি আর শক্তিই পাচ্ছেন না, সারা শরীর যেন ঝিনঝিন করছে। নৌকার উপর মতিন ভাই ঠিকমতো বসতেই পারছিলেন না, কোনো রকমে হাঁটু গেড়ে বসে নৌকা চালিয়ে শ্মশানের পিছন দিয়ে সেই আগের জায়গায় চলে আসেন। চালু চালু নৌকাটি বেঁধে মতিন ভাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু হেঁটে যাওয়ার মতো আসলে শক্তি ওনার শরীরে ওইভাবে ছিল না, সারা শরীর ঝিমঝিম করছে। বাড়ির কাছাকাছি এসে মতিন ভাইয়ের 2টা পা কাজ করা বন্ধ করে দিয়েছে। মতিন ভাইয়ের এখন যদিও বা ভয় নাই, কিন্তু থাপ্পড়ের যন্ত্রণায় তার শরীরকে আসলে আর উনি চালিয়ে নিতে পারছিলেন না। একটা পর্যায়ে অনেকটা হামাগুড়ি দিয়েই বাড়ির উঠোনে এসে প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরের অংশটা যিনি এই যে ঘটনা পাঠিয়েছেন সুজন ভাই, উনি নিজের চোখেই দেখেছেন, ওনাদের চোখের সামনে ঘটেছে আর কি। তো উনি যখন জ্ঞান হারিয়ে ফেলেছেন, মতিন ভাইয়ের মা বাবা চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, বাড়ির সবাই ঘুম থেকে আসলে উঠে গেছেন, আর আশেপাশের লোকজনও চলে আসছেন। সুজন ভাই তখন বেশ ছোটই ছিলেন। তো রাত তখন প্রায় 1টা বাজে। এসে দেখেন যে মতিন ভাই সারা আসলে ধুলাবালি, মতিন ভাই মাটিতে পড়ে আছেন। মতিন ভাইকে ধরে মতিন ভাইয়ের মা বাবা কান্নাকাটি করছে। কিছু লোক এসে মতিন ভাইয়ের মা বাবাকে সরিয়ে মতিন ভাইকে নিয়ে টিউবওয়েলের নিচে তার মাথাটা রেখে টিউবওয়েল চাপ দিচ্ছেন যাতে মাথায় পানি পড়ে। প্রায় 20 মিনিট ধরে এরকম পানি দেওয়া হলো, কিন্তু মতিন ভাইয়ের জ্ঞান ফিরছে না। এবার মতিন ভাইকে গোসল করিয়ে ঘরে আনা হলো। ওই অবস্থাতেই আনার পর একটা জিনিস দেখে সবাই অবাক হয়ে যায়। সেটা হচ্ছে এই যে সুজন ভাই এটা দেখেছিলেন যে মতিন ভাইয়ের পিঠের উপরে 1 ইঞ্চি দূরে দূরে 2টা থাপ্পড়ের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে, এবং 4টা করে আঙ্গুল লাল হয়ে ফুলে উঠেছে। মতিন ভাইয়ের পিঠে থাপ্পড়ের জায়গাটা দেখে সবাই আন্দাজ করতে পারলো এটা কোনো মানুষের কাজ না। তা যেরকম থাপ্পড় দিয়েছে 5 আঙ্গুল বসে যাওয়ার কথা, 4 আঙ্গুল কেন হলো? আর মতিন ভাইয়ের অবস্থা সামনে যে ভালো হবে না, এটা কিন্তু সুজন ভাইয়ের বাবা বুঝতে পেরেছেন। উনি তৎক্ষণাৎ ওনার বাসা থেকে সাইকেল নিয়ে 3 গ্রাম পরে এক কবিরাজের বাড়িতে চলে গেলেন। গিয়ে কবিরাজকে ডাকাডাকি শুরু করছেন। সেই কবিরাজ ওনার বাবার পূর্ব পরিচিত ছিল। তো ঘুমের ঘরেই বলছেন যে কে কে ডাকে। তখন ওনার বাবা বলেন যে, ওনার নাম বললেন, পরিচয় দিলেন। কিন্তু কবিরাজ বলেন যে রাতে কোনো কাজ করি না, সকালে আসেন। তখন ওর বাবা বলেন যে ভাই একটু বাইরে আসেন, একটা কথা বলি। কবিরাজ কিছুতেই বাইরে বের হবে না। কবিরাজের মনে ভয় আছে, অনেক সময় রাতের বেলা পিশাচ শ্রেণীর জিনেরা ডেকে বাইরে নিয়ে যায়, সে তো কিছুতেই আসতে চায় না। এদিকে ডাকাডাকির এক পর্যায়ে আশেপাশের যে ঘর বাড়ি ছিল সেখানকার মানুষ উঠে গেছে, তারাও বেশ বিরক্ত নিয়েই আসছেন যে ভাই কি হয়েছে, এত ডাকাডাকি করতেছেন কেন, আপনারা কি রাতে ঘুমাইতে দিবেন না নাকি? তখন ওই লোকগুলোকে মতিন ভাইয়ের বাবা, সুজন ভাইয়ের বাবা খুলে বলেন যে এই ব্যাপার, আমাদের গ্রামে আমার প্রতিবেশী মতিনের অবস্থা ভালো না, এই জন্য আসছি। তখন ওই লোকগুলো আবার কবিরাজকে ডাকা শুরু করছে, ওই কবিরাজ ওঠেন, মিয়া মানুষের উপকার করবেন, উপকার করেন, এখন ঘুমায় আছেন, তাড়াতাড়ি জানেন তার সাথে। কবিরাজ তখন ঘরের ভিতর থেকে বলছে, না আমি রাতে কাজ করি না, আমার রাতের বেলা বাইরে যাওয়া নিষেধ, ওস্তাদের নিষেধ আছে, আমি কাজ করে ফেরত আসার সময় পথে কোনো সমস্যা হইলে এটার দায় তোমরা নিবা নাকি? লোকজন বলে যে আরে ভাই আসেন, বাইরে আসেন, তো যান একটু কষ্ট করে। তখন কবিরাজ বেশ বিরক্তি নিয়ে বাইরে আসেন। এসে দেখেন যে ওনারই পরিচিত লোক, উনি একটু ভয়ও পাচ্ছিলেন যে এটা কোনো ভূতেদের ফাঁদ কিনা।
তো যাই হোক, একটা পর্যায়ে কবিরাজ রাজি হন, যেহেতু পরিচিত লোক আসছে, ওনারাও অনেক অনুরোধ করেন। তো সাইকেলের পেছনে বসিয়ে নিয়ে এই সুজন ভাইয়ের বাবা যতটুকু শরীরে শক্তি ছিল জোরে জোরে সাইকেল চালিয়ে বাড়িতে চলে আসেন। তখন রাত প্রায় 3টা বাজে। কবিরাজ এসে সরাসরি রোগী দেখতে চাইলেন। তখন কবিরাজকে সরাসরি ওই মতিন ভাইয়ের ঘরে নিয়ে যাওয়া হলো। মতিন ভাইয়ের পাশে বসে কবিরাজ বেশ কিছুক্ষণ রুকিয়া করলেন। অল্প কিছুক্ষণ পর মতিন ভাই শক্ত হয়ে কবিরাজের সামনে বসে গেল। চোখ দুটো খুলে আগুনের গোলার মতো মনে হচ্ছিল, চোখ দুটো লাল টকটকে। তখন মোটা গলায় মতিন ভাই বলে উঠল, এই বেটা কবিরাজ, আমাকে কেন ডাকছিস? তোর তো সাহস কম না? তুই জানিস আমি কি করতে পারি? তোর আক্কেল নাই? কখন ডাকা লাগে, কি করতে হয়? এই রাত বিরেতে ডেকে নিয়ে আসছিস, আর একটু পর সকাল হবে, এখন তো ডাকা যাবে না, সকালে ডাকতি। আর তুই যে আমাকে ডাকলি, তুই জানিস এই মতিন মিয়া কি করছে? আমার ছেলের ঘাড়ে পায়ে ব্যথা দিছে। ওর তো বেঁচে থাকারই কথা না রে। ওরে যদি আমি 2টা থাপ্পড় না দিতাম, তাহলে আমার অন্য আত্মীয় স্বজনরা ওকে ছিঁড়ে ফেলতো সাথে সাথে। আমি তো ওকে আরো বাঁচাইছি। ও আমার ছেলের গায়ে হাত দিছে। আমার ছেলে ওর সুরতে খেলা করতেছিল, হঠাৎ করে ও চলে আসছে ওইখানে, তখন ও খরগোশের সুরত ধরে। আর ও কি করছে, আমার ছেলের উপর দিয়ে হামলা করছে। তারপরে যখন কয়েকবার দেখলো যে এইটাকে ধরা যাচ্ছে না, ওর তো বোঝা উচিত ছিল, ও তো একদম বাচ্চা ছেলে না। ও বুঝতে পারছে যে কেন বারবার এটা ধরা যাচ্ছে না, তারপরেও ওটাকে আঘাত দিয়ে ধরছে আর বলে কিনা আমার ছেলের হাড় মাংস চিবিয়ে খাবে। এত বড় সাহস! এত বড় সাহসও কোথায় পেল? ওকে তো ছাড়বো না রে। তখন কবিরাজ বলে যে ভুল হয়ে গেছে, আসলে আপনার ছেলে ও তো বুঝতে পারে নাই যে এটা আসলে কি। তখন ওই জিন বলে, না, এগুলো বললে হবে না, তোর এই যুক্তি তো আমি মানবো না, এটা তো খোঁড়া যুক্তি, এসব যুক্তি দিয়ে তো পার পাওয়া যাবে না। ও আমার ছেলেকে আঘাত করছে, আমার ছেলে ব্যথা পাইছে। তুই কি জানিস যে ওর এই স্পর্শের কারণে আমার ছেলের কত বড় ক্ষতি হবে? আমি তো মাফ করতে পারবো না। আর আমি মাফ করলেও আমার যারা সাঙ্গপাঙ্গ আছে, আমার ছেলেকে যারা ভালোবাসে, ও তো ছোট, ওরা তো এর প্রতিশোধ নেবে আমার ছেলের কোনো ক্ষয়ক্ষতি হইলে। তখন আমি এই মতিনকে বাঁচাবো কিভাবে? বাঁচানোর তো কোনো উপায় নাই, ওই এমনি মরবে। তখন কবিরাজ বলে যে আসলে ভুল হয়ে গেছে, কি করতে হবে বলেন, আমরা সেটাই করব, তাও মতিনকে ছেড়ে দেন, ওর উপর থেকে আপনার প্রভাবটা কাটিয়ে দেন। তখন ওই জিন বলে ভেতর থেকে যে ওই যে শেওড়া গাছ, ওখানে আমরা 1500 বছর ধরে থাকি, আজ পর্যন্ত কোনো মানুষের আমরা ক্ষতি করি নাই, আর এ আসছে আমার ছেলের ক্ষতি করার জন্য। যাই হোক, যেটা হওয়ার তো হয়েছে, আমরা ওরকম খারাপ জিন না। একটা কালো ষাঁড় গরু মতিন যাক আর যেই যাক ওই শেওড়া গাছের নিচে রেখে আসবে। তখন কবিরাজ বলে যে এরা তো দিন আনে দিন খায়, কালো ষাঁড় গরু কিনা টাকা পাবে কোথায়, অন্য কিছু নেন। তখন ওই জিনটা কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা যা, এখন একটা জিনিস চাইবো, এইটা নিয়ে আর কোনো কথা বলা যাবে না, একটা কালো পাঠা দিয়ে আসবি। তখন কবিরাজ উনি ঘাড় ঘুরিয়ে ওই মতিনের মা বাবা আর এই যে সুজন ভাই, ওনার সুজন ভাইয়ের বাবা তো নিয়ে আসছিল কবিরাজকে, তার দিকে তাকান। তখন সুজন ভাইয়ের বাবা মানে ইশারা দেন যে হ্যাঁ ঠিক আছে, এটা আমরা রাজি। তখন কবিরাজ বলেন, হ্যাঁ আমরা রাজি, আপনি চলে যান, আর কথা দেন ওর কোনো ক্ষতি করবে না, ওর জন্য কোনো ক্ষতি না হয় মতিনের। তখন ওই জিনটা বলে, ঠিক আছে, ওর আর কোনো ক্ষতি হবে না, আমি আমার অনুগত যারা আছে তাদেরকে বলে দিব, কিন্তু ভবিষ্যতে যেন ওই এলাকায় আর কখনোই না যায়। তাহলে কিন্তু আমার এই কথা নাও থাকতে পারে, কারণ আমার ছেলেকে যারা আদর করে ভালোবাসে ওদের তো এই বিষয়টা মনে পড়ে যাবে, তখন তোর একটা ক্ষতি হবে, ও যেন ওইদিকে আর না যায়। আর আমি যদি থাপ্পড় না দিতাম, ওর যে কি অবস্থা হতো তা তোরা কল্পনা করতে পারবি না, ওর লাশও তোরা খুঁজে পাইতি না। আমি ওই সময় থাপ্পড় দিয়ে অন্য জিনেদের হাত থেকে ওদেরকে আরো বাঁচাইছি, তা না হলে অনেক বড় ধরনের বিপদ হইতো। তো যাই হোক, এরপরে জিনটা বলে যে
ফজর আজান দিয়ে দেবে, আমাকে যাইতে হবে। তো এরপর কবিরাজ হাতে এক গ্লাস পানি নেন, তার উপর কিছু দোয়া পড়েন। এই পানিটা যখন ওই মতিন মিয়ার শরীরে ছিটিয়ে দেন, মতিন মিয়া সেন্সলেস হয়ে পড়ে যায়। আর ওই সময় ধরাম করে একটা শব্দ হয় বাইরে, একটা করই গাছের বড় ডাল বাইরে ভেঙে পড়েছে। এটা কিন্তু শুকনো ডাল না, কাঁচা ডাল। তখন ওই কবিরাজ বলে যে এটাই হচ্ছে চিহ্ন, জিনটা চলে গেছে, ওরা আর তেমন কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। তবে ভবিষ্যতে ওকে খুব সতর্কতার সাথে চলাফেরা করতে হবে, ওই দিকে যেন না যায়। তো পরের দিনই একটি কালো পাঠা ওখানে দিয়ে আসা হয়। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় নাই। তবে ওই জিনটা বলে গিয়েছিল যে এই থাপ্পড়টা দিয়েছে, এই থাপ্পড়ে যেই ভয়ঙ্কর প্রভাবটা মতিন মিয়ার উপর পড়েছে, এইটা নতুন করে আর কিছু হবে না, সেই প্রভাবটা তুলে নেবে ওই জিনটা। তবে এইটা সারতে নাকি তার 6 মাসের মতো সময় লাগবে। 6 মাস একটা বিশেষ তেল, মানে পরা তেল, যেটা কবিরাজ দিয়েছিল, সেই পরা তেল মালিশ করতে হয়েছিল। আস্তে আস্তে মতিন ভাই সুস্থ হয়ে ওঠেন। তো এটাই ছিল ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু রাসেল ভাই, লিসেনার্স, আমার নাম হচ্ছে আরিয়ান, মালিবাগ থেকে এসেছি। চলে যাই ঘটনায়। এই ঘটনা তো আসলে হচ্ছে লাস্ট রিসেন্ট মান্থস ধরে। তো আমাদের যে গ্রাম নরসিংদী আকানগর, এখানে আমার বাবা হিন্দু জায়গা কিনেছিলেন। হিন্দু জায়গাটা কিনার মানে যে ওনার, সে পাশেই থাকছেন। আচ্ছা। তো আমাদের যে জায়গাটা অ্যারাউন্ড 3.5 বিঘা, এটা চারদিক দিয়ে বাবা বাউন্ডারি দিয়ে দিচ্ছে। তো 3 দিক দিয়ে বাউন্ডারির উপরে কাচের এবং যে লম্বা লম্বা নেইলস গুলো থাকে, এগুলো লাগানো ছিল, জানি ছোট্ট না। তো লাস্ট রিসেন্ট মান্থসে যখন আমাদের গ্রামের বাড়ি একটা ডুপ্লেক্স বানানো হচ্ছিল, তো অনেক মানুষই, আমাদের যে কন্ট্রাক্টর গুলো ছিল, তাদের ভয় পাই গিয়েছে যে এখানে অনেক মানুষ পুরানো হয়েছে, তারপর একটা মেয়ে সুসাইড করছে। কিন্তু এটার যে সত্যি হয়েছে এটার কোনো এভিডেন্স ছিল না। একটা যে মেয়ে সুসাইড করেছে এটা সত্যি কথা, সবাই জানে ওই হ্যাঁ। তো মানে পাশের যে জায়গাটা ছিল ওনারটা, আগের ওনার হিন্দু, তার বাসায় হয়েছিল। তো লাস্ট ফিউ মান্থসে আমাদের নতুন একটা কন্ট্রাক্টর, সে আবার অনেক সাহসী, নাম ছিল হোসেন। তো লাস্ট কয়েকদিন ধরে সে মানে একদম ডিরেক্ট যে হিন্দু লোকটা ছিল তার কাছ থেকেই শুনতে পাচ্ছে যে যে মেয়েটি সুসাইড করেছে সে মাঝে মাঝে ঘুরে বেড়ায় ওই জায়গাটায়। আচ্ছা। তো যখন এটা শুনেছে তার ভয়টা লাগে নাই, কারণ সে অনেক জায়গায় ছিল বাড়ি বানানোর সময়। তো এই একদিন রাত্রে সে বাইরে দাঁড়িয়ে আছিল, স্মোক করছে। তো স্মোক করার কারণে সে দেখলো যে যেখান দিয়ে কাচের টুকরা, মানে ওয়ালের উপরে কাচের টুকরা এবং নেলস লাগানো, এখানে একটা মেয়ে সাদা কাপড়, সালোয়ার কামিজ, কিন্তু সাদা সালোয়ার কামিজ পরে হাঁটছে। লম্বা গলার মধ্যে লম্বা একটা ওড়না একদম নিচে পড়ে যাচ্ছে, মাটির সাথে লেগে যাচ্ছে, এত বড় ওড়না। সে হেঁটে যাচ্ছে। এটা কিন্তু যে কন্ট্রাক্টর হোসেন, সে ঠিক মতো ক্লিয়ারলি দেখতে পাচ্ছে, কিন্তু মেয়েটা যে আমাদের ল্যান্ডের দিকে আসবে এটা করছে না, সে বাউন্ডারির উপর দিয়ে হাঁটছে। এবং ওখানে আয়রন নেলস আছে, কাঁচ লাগানো আছে। আচ্ছা। তো সে প্রথমে মনে করলো যে এটা তার চোখে ভুল, মিস্টেক মনে করে, কারণ রাত্রেবেলা হতেই পারে। আর এবং যেহেতু ভয় দেখানো হয়েছে তাকে, এটা মাথায় চলতেই পারে যে এরকম কেউ হাঁটছে। কিন্তু যেহেতু অ্যারাউন্ড 1-2 উইকস এরকম হয়েছে, একদম রাত্রেবেলা 1টা থেকে 3টা পর্যন্ত, এবং সে বলতে গেলে সারা রাতে জেগে থাকতো, সকালবেলা একটু রেস্ট। তো একটা সময় তিনি চিন্তা করলো যে না, এটা হবে না, কারণ লাস্ট 1-2 উইক ধরে আমি ঘুমাতে পারছি না এই ভয়ঙ্কর জিনিস দেখে। ইভেন দো সে অনেক ব্রেভ ছিল, সাহসী ছিল, তারও ভয় লাগতে শুরু করছিল। আচ্ছা। তো একদিন সে হাতে সিগারেট নিয়ে যখন মেয়েটা হাঁটছিল তখনই চলে গেল ওইখানে ফলো করার জন্য। আমাদের যে জায়গাটা, ওটার পিছনে একটা কাইন্ড অফ থাকে না, মাছ রাখার জন্য আর্টিফিশিয়াল কেটে রাখা জায়গা, যেখানে মাছ টাছ চাষ করবে। ওইখানে
মানে পুকুরের মতো আর কি। পুকুরের মতো, বাট এখানে মনে করেন পুরো আর্টিফিশিয়াল মাছ ইয়ে করছে। তো ওই হিন্দু লোকটাই এখানে মাছ চাষ করতো। তো ওইখানে গেল সিগারেট হাতে, কিন্তু হঠাৎ সিগারেটটা নিভে গেল, একা একাই নিভে গেল। তো তার মাথায় এটা আসলো যে ম্যাচ দিয়ে আবার জ্বালিয়ে নেই, কারণ একটা থাকে না যে মানে ভয়ঙ্কর জিনিসকে, সিগারেট একটা যেমন আগুনের জিনিস, তো ভয় না লাগার একটা কথা। তো সে যখন গেল ওইখানে, দেখছে মেয়েটা পুকুর উপরে মাঝখান দিয়ে হাঁটলো। তখন পর্যন্ত ঠিকই ছিল, তার ভয় লাগছে যে মেয়েটা হাঁটতেছে কেমনে, হঠাৎ দেখলো নাই, উইচ ইজ কিন্তু নর্মাল কথা, ভয়ঙ্কর কিছু হলে এরকম হয়। হঠাৎ দেখতেছে মাছ, মিডিয়াম সাইজের মাছ এক একটা পানির থেকে উঠে আসতেছে একা একা। মনে হচ্ছে যে শূন্যতায় ভাসছে, মাছগুলো উঠে আসছে। এর মাঝখানে একটা বিভৎস ধরনের মাছ দেখলো, মনে করেন যেগুলো একদম শুটকি মাছের মতো বাট জ্যান্ত এরকম। তো ওইটা দেখে সে পিছন দিক দিয়ে আবার দৌড় দিয়ে এসে পড়লো, এসে সুরা টুরা পরে ঘুমিয়ে গেল। আর নেক্সট কয়েকদিন এরকম কিছু হয় নাই, বাট একদিন ফিল করতে পারলো যে তিনি যে চাদরের উপরে শুচ্ছেন, চাদরটা কেউ উঠে তুলে নিচ্ছে। আচ্ছা, তুলে একা একাই তুলে নিচ্ছে। তো অনেকবারই মনে করলো যে এটা কার, ওই যে ছোটটা তো লেবার অথবা মিস্ত্রি যারা ছিল ওরা হয়তো করছে। বাট অনেকবার তাদের উপরে যে গালি টালি দিল, বললো যে তোরা কেন করছোস নাকি। অনেক মানুষকে তাদের বাসায় ফেরত করেছে, অনেক মানুষকে ফেরত করে অন্য মানুষ এনেছে কাজের জন্য, কারণ ফাজলামি করার জন্য, কিন্তু ওরা কেউই করেনি। তার মানে শুলে মনে হয় যে চাদরটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। একদিন হঠাৎ ম্যাজিক কার্পেট, মানে আলাদিনে যেটা আমরা দেখেছি, এরকম একটা ঘটনা তার সাথে হয়ে গেল। সে রাত্রে পানি খেয়ে ওয়াশরুম থেকে এসে পড়লো, শোয়ার প্রস্তুতি নিচ্ছে, হঠাৎ তার ঘুম লাগলো, শুয়ে পড়লো। তো ঝিমাচ্ছে, শুয়ে ঝিমাচ্ছে, হঠাৎ করে বললো কি যে পুরো জায়গাটাই শূন্য হয়ে গেছে, আর লেভিটেট করতেছে, ফ্লোট করতেছে। তার ভয়ের চোটে সে বেহুশ হয়ে গেল। পরের দিন সবাই যখন আসলো, তখন বললো যে আমার সাথে এই ঘটনা হয়েছে। আজ পর্যন্ত আমার বাবাকে কেউ বলেনি কিছু, কারণ আমি জানি, আই অ্যাকচুয়ালি বিলিভ ইন দিস। এই ছিল ঘটনা। আর হ্যাঁ, চিন্তা করছি যে 4টা হুজুতে এটা তো হতেই পারে, একটা পুরোনো একটা জায়গা, এটা একটা জঙ্গল ছিল, তারপর আমার বাবা ইনিশিয়েটিভ নিয়ে জায়গাটাকে পুরো ক্লিন করেছে। ইনশাল্লাহ কিছু হবে না, ইনশাল্লাহ। আমরা চলে যাব এখন ডক্টর আলিফের কাছে এবং তার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার জীবন থেকে নেওয়ার কিছু অভিজ্ঞতা শুরুতে যা হয়েছিল আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। আমি আকাশ খান, আমি জেনারেল লাইন থেকে ইসলামের পথে এসেছি। ইসলামের পথে আসার অনেকদিন পর একটা মেয়ে জিনের সাথে আমার ধীরে ধীরে পরিচয় হয়। তারপর থেকে তাকে দেখে ভয় পেতাম। ফজরের নামাজ পড়ে কম্পিউটার প্রোগ্রামের প্র্যাকটিস করি আমি। তখন দুপুর হলে আমি চলে যাই আমার ডেলিভারির কাজে। সেদিন ছিল শুক্রবার। সাধারণত এই দিনে আমি কাজে যাই না, আর ইলেকট্রনিক্স ডিভাইস থেকে নিজেকে দূরে রাখি দেখে কোনো এক শুক্রবার বিকালে আসরের সালাত শেষ করে আমি হাঁটতে বের হই। সেদিন ইচ্ছে ছিল নদীর পাড়ে যাব। বিকেলে বেরিয়ে পড়লাম নদীর পাড়ে যাওয়ার জন্য। আমাদের এলাকা থেকে বেরিয়ে নদীর পাড়ের রাস্তায় উঠব, তখনই কেউ আমাকে বলছে, সামনে একজন বৃদ্ধ লোক তোমাকে ডাকবে, কিছু কথা বলবে, কথাগুলো শুনে সালাম দিয়ে চলে আসবে। এটা শুনে অবাক হলাম না। তাকে না দেখলেও সে কে আমি জানি। সে এখন আমার সামনে আর আসে না। সেদিন রাতে যখন বলছিলাম যে আমার কাছে আসবেন না, তারপর সে আর আমার কাছে আসেনি। এখন আসে কিন্তু সামনে আসে না। অদৃশ্যভাবে আমার সাথে কথা বলে, কিন্তু বেশি একটা কথা বলে না। আমি জানতাম জিন জাতিরা মানুষের ভালো চায় না, তারা সুযোগ পেলেই ক্ষতি করার চেষ্টা করতে চায়। 2 বার ভাবে না। বলতে গেলে আমি এখনো মনে মনে ভয় পাচ্ছিলাম। আমি সেই পথ ধরে নদীর পাড়ে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা দিলাম। কিছু দূর পর যাওয়ার পর একজন বৃদ্ধ লোক লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল। সে মুখে কিছু না বললেও চোখ দিয়ে বলছিল, আমাকে ডাকছিল। আমি তাকে সালাম দেই। তিনি উত্তর দিয়ে বলে, আমি জানি বাবা তোমার সাথে কি হচ্ছে, কেন হচ্ছে, তোমার সাথে যে আছে সে কেন তোমার কাছে আসে, কোথা থেকে এসছে, এই সমস্ত কিছু আগামীকাল জানতে পারবে। আমি কিছু বলতে যাব, সে হাত উঁচু করে আমাকে থামিয়ে দেয়। এখন কিছু বলার দরকার নাই,
তোমার মনের সমস্ত প্রশ্নের উত্তর তুমি কাল পাবে। সাবধানে থাকো, ধরে নাও আজ একটা নতুন জীবনের মোড় নিতে যাবে। আমি সালাম দিয়ে আবারও নদীর পাড়ে যাওয়ার জন্য হাঁটা দিই। কিছু দূর যাওয়ার পর সেই বৃদ্ধ লোকটি আমাকে পেছনে ডাকলো, বাবা আকাশ। আমি পেছনে ফিরে তাকাতেই সে একদম পিছনের লাইনে দাঁড়িয়ে যায়। তার হাতে লাঠি ছিল, দেখতেও কেমন জানি অসুস্থ লাগছিল। সেই অবস্থায় এত তাড়াতাড়ি আমার পেছনে আসার কথা না। আমি হকচকি একটু পেছনে সরিয়ে আসি। আবারও দেখলাম সে একটা মুচকি হেসে বলল, আজ ওইদিকে আর যাও না, বাসায় ফিরে যাও। আর হ্যাঁ, যাওয়ার সময় পিছনে তাকাবা না। আমি ভয় পাচ্ছিলাম, ভয় পেয়ে গেছিলাম। তার কথা মতো আমি বাসার দিকে আবারও হাঁটতে লাগি। কিছু দূর যাওয়ার পর আমি ভাবলাম, লোকটা আমাকে পেছনে ফিরতে তাকাতে বারণ করলো কেন? নিষেধ করা জিনিসের সবার কিউরিসিটি থাকে, আমারও ব্যতিক্রম না। আমি তাকালাম পেছনে ফিরে দেখি সেই বৃদ্ধ লোকটা নাই সেখানে। তাই সেই বৃদ্ধ লোকের অবয়বের জায়গায় 8-9 ফুটওয়ালা আরো কয়েকজন লোক দাঁড়ানো, মুখে লম্বা লম্বা দাড়ি, সাদা আলখেল্লা পরা, এবং সবাই আমার দিকে তাকিয়ে একটু মুচকি ভাবে হাসছে। আমি সামনে ফিরে দ্রুত পা চালিয়ে বাসায় আসতে লাগলাম। বাসায় এসে মাগরিবের নামাজ পড়ে অপেক্ষা করছিলাম তার জন্য, সেই বোরকা পরিহিত নারী অবয়বের জন্য। সে আসে না। যথারীতি এশার নামাজের সময় হলো। আমি নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করলাম, কিন্তু কুরআন তেলাওয়াতের সময়ও সে আসেনি। তাকে ভয় পেলেও আমার তার জন্য একবার দুইবার চিন্তা হচ্ছিল। কুরআন তেলাওয়াত শেষ করে যখন উঠে ফিরে তাকাবো, দেখি সে এসছে। তাকে দেখে এবার ভয় নয়, এই শান্তি কাজ করছিল আমার। সে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কাল তুমি জানতে পারবে সে বৃদ্ধ লোকটি কে, আমি কে, কেন তোমার কাছে এসছি, আর কোথা থেকে এসছি। আগামীকাল যখন আমার ব্যাপারে সমস্ত কিছু জানতে পারবে, তার পরের দিন তোমাকে গ্রামে যেতে হবে, তোমার দাদার কবর জিয়ারত করতে হবে। আমি বললাম, কেন গ্রামে যাব কেন? সে বলল, বললাম তো কাল সব জানবে, নিজের প্রতি খেয়ালটা রেখো, আল্লাহকে দেখো, আসছি। এই বলে সে চলে যায়। চোখের পলকে, আবার চোখের পলকে, তার মানে চোখের পলকে আসে, চোখের পলকে যায়। অদ্ভুত কেমন জানি সবকিছু। আমি ঘুমানোর আমল করে শুয়ে পড়ি। শুয়ে থেকে আমার মনে হচ্ছে আমার রুমে অনেকজন চলাফেরা করছে, কেউ এসছে। আমি লাইট জ্বালাই, কিন্তু কাউকে দেখতে পাই না। আমি লাইট জ্বালিয়ে আবারও শুয়ে পড়ি। এবার খেয়াল করলাম কেউ হয়তো তাকিয়ে আছে আমার দিকে। কেন হচ্ছে, কি হচ্ছে, তার সমস্ত উত্তর নাকি কাল পাবো, এই আশায় ঘুমিয়ে পড়ি। পরের দিন ফজরের সময় উঠে ফ্রেশ হয়ে ওযু করে নামাজ পড়তে গেলাম মসজিদে। অন্যান্য দিন যখন আমি ফজরের নামাজ পড়তে যাই, আমি একা যাই। ঘুমন্ত এলাকা, আমি একা হেঁটে হেঁটে মসজিদে যাই। কিন্তু আজ দেখছি ভিন্ন কিছু। আমার সামনে পেছনে ডানে বাঁয়ে অনেক মানুষ, তাদের সবার পোশাক একই রকম। তারা একইভাবে নিচের দিকে তাকিয়ে আছে, একইভাবে হেঁটে যাচ্ছে। রাস্তার কুকুরগুলো দৌড়ে পালাচ্ছে, খেয়াল করলাম। এরা কারা, আর আমি বা কেন দেখছি এনাদের? এরকমটা ভাবছিলাম, আমার মুখে আল্লাহর জিকির চলছিল। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, কারণ আমি এসবের সাথে অভ্যস্ত না। যাই হোক, মনে ভয় নিয়ে মসজিদের কাছাকাছি চলে আসি। আমি একটু দ্রুত হেঁটে তার পেছনে ফেলে আসি। এই যেহেতু মসজিদের কাছাকাছি এসেছি, তাই একটু পেছনে ফিরে দেখি কেউ নাই, সবকিছু নীরব। পেছনে তাকে মনেই হচ্ছিল না যে একসাথে অনেকগুলো মানুষ ছিল আমার পেছনে। এবার আমি কাঁপতে লাগলাম রীতিমতো। আমিও তো মানুষ, জীবনের প্রথম আমার সাথে এমন কিছু হলে আমি ভয় পাবই, এটা অস্বাভাবিক কিছু না। আমি জামাতে নামাজ শেষ করে আমার সাথে কিছুক্ষণ আগে যা হলো তা আমি ইমাম সাহেবকে জানাই। সে আমাকে কিছু ঝাড়ফুঁক করলো, বলল, এখন যেহেতু ফজরের পর তাই আর সমস্যা হবে না, তুমি নিশ্চিন্ত মনে বাসায় যাও। আমি বাসায় এসে কুরআন তেলাওয়াত করি, যেটা আমি রেগুলার করছিলাম। কুরআন তেলাওয়াত করার পর যখন কম্পিউটারটা অন করব, সেই সময় সেই নারী জিনটা আমার সামনে আসে। বলে রাখি, আমি তার নাম তখনও জানতাম না, তাই তাকে নারী জিন বলছি। সে এসে আমাকে সালাম দিল। আমি উত্তর দিলাম। বলল, আপনি তো আমার মাহারাম কেউ নন, তাহলে আমার সামনে এভাবে এত ঘন ঘন আসা কি ঠিক? সে মুচকি হেসে বলল, আজ তোমাকে আমাদের ব্যাপারে সব বলবো, আর বলার পর তুমি আমাকে দেখতে পারবে না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন দেখতে পারবো না? সে আবার মুচকি হেসে বলল, আমার কাজই এতটুকু, আজকের পর আমাকে আর তোমার দরকার হবে না, কিন্তু আমি আসবো তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য, সামনে আসবো না।
যদি তোমার কোনো বিপদ হচ্ছে, এমন কিছুর আশঙ্কা আমি করি, তাহলে আসবো আমি, আমাকে ডাকতে হবে না। আমি বললাম, বিপদ? কিসের বিপদ? সেই নারী জিন বলল, আগামীকাল গ্রামে যাওয়ার পর সব বুঝতে পারবে। আর হ্যাঁ, আমার নাম শামসুন নাহার। তুমি আমাকে নাহার বলে ডাকলেই আমি তোমার সামনে চলে আসব। আর গতকাল যে রাস্তায় বৃদ্ধ লোক দেখেছ, সে আমার ভাই, ওর নাম নূর। এই বলে একটু চুপ করে রইল। কিছুক্ষণ পর আবার আমাকে বলল, আজ একটু বেলা হলে তুমি গ্রামের উদ্দেশ্যে রওনা দাও। আমি এবার বিরক্ত হয়ে গেলাম। শুধু তোমার নামটাই তো বললে, কেন আমার কাছে আসো? তোমার ভাইয়ের সাথে আমার কেন দেখা হলো সেটা তো বললা না। আবারও সে মুচকি হেসে বলল, গ্রামে গিয়ে সব জানতে পারবে, এখন কিছু জানতে চাও না, কাপড় গোছাও, আমি আসি। আমি মাথা নিচু করে আচ্ছা বললাম এবং উঁচু করে তাকাতে কিছু বলতে যাব, দেখলাম যে সে চলে গেছে। আমি কাপড় গোছালাম আর অনলাইনে বাসের একটা টিকিট বুক করে রাখলাম সকাল 10টার। 9টা বাজার সাথে সাথে আমি বের হয়ে যাই। বাস কাউন্টারে পৌঁছাই ঠিক 9টা 41-এ। কাউন্টারের সামনে বসার অনেক জায়গা ছিল। একটা সিটে আমার ব্যাগ রেখে তার পাশে আর একটা সিটে আমি বসতেই বাসের একজন সুপারভাইজার এসে বলল, এত নম্বর কোচের যাত্রীরা আসেন, বাসে উঠে পড়েন। আমি বাসে উঠে আমার সিটে বসে পড়লাম। বাসে উঠলে আমার ঘুম পায় আর সুপারভাইজারকে জানিয়ে রাখি জোহরের নামাজের সময় কোনো মসজিদের সামনে থামানো যায় কিনা। সুপারভাইজার বলছে আচ্ছা, এবং বলে তার স্থানে সে চলে যায়। আমি বাস ছাড়া কিছুক্ষণ পর ঘুমিয়ে যাই। ঘুম ভাঙে সুপারভাইজারের ডাকে, স্যার, ও স্যার, নামাজ পড়বেন না? আমি তড়িঘড়ি করে উঠলে বললাম, হ্যাঁ হ্যাঁ পড়বো তো। সুপারভাইজার বলল, ওই যে রাস্তার পাশে মসজিদ, ওখানে গিয়ে নামাজ পড়েন, আমরা আপনার জন্য ওয়েট করছি। আমি সুপারভাইজারকে ধন্যবাদ দিয়ে রাস্তা পার হয়ে নামাজ শেষ করে রাস্তা পার হতে যাব, ঠিক তখনই কেউ আমার হাত ধরে পেছনে হ্যাচকা টান দেয়। আমি পেছনে ফিরে দেখলাম নাহার আমার হাত ধরে টান দিয়েছে। সে আবারও মুচকি হাসলো। চোখ কোথায় ছিল তোমার? আমি না আসলে তো আল্লাহ না করো কিছু একটা হয়ে যেত। আমি তাকে কিছু বলতে যাব, তখনই বাসের সুপারভাইজার আমাকে বলল, স্যার কি হলো, দাঁড়িয়ে আছেন কেন, আসুন। এবার আমি রাস্তা ভালো করে দেখে শুনে পার হলাম আর বাসে উঠে নিজের সিটে বসে আবারও ঘুমিয়ে পড়লাম। গ্রামের প্রায় কাছাকাছি এসে ভাইকে কল দিলাম, বলে রাখলাম যে আমি চলে এসেছি। আমার ভাই আর ভাবি গ্রামে থাকে আর আমি আব্বু আম্মুকে না জানিয়ে এখানে এসেছি। আসার কারণ আমার জানা ছিল না, আর তাদেরকেও মিথ্যা বলতে পারবো না ভেবে না জানিয়ে আসি। ভাইয়াকে কল করে বললাম, ভাইয়া আমি গ্রামের প্রায় কাছাকাছি আর আমার অনেক ক্ষুধা পেয়েছে, কিছু রান্না করতে বলল। ভেবেছিলাম ভাইয়া অবাক হবে আর আমি কেন আসি তার কারণ জিজ্ঞাসা করতে যাবে, কিন্তু এমন কিছুই বলল না। শুধু বললো, আমি জানতাম তুই আসবি, সমস্যা নাই, রান্না করা আছে, শুধু গরম করলেই হবে, সুস্থ মতো বাড়ি আয়। আমি গ্রামে এসে বাস আমাকে নামিয়ে দিল। আমি গ্রামের একটা বাজার থেকে কিছু ফল নিলাম, ভাতিজির জন্য চিপস কিনলাম। আমি বাড়ি এসে ভাতিজিকে কিছুক্ষণ আদর করলাম, দেখলাম ভাবির ভালোই রান্না করেছে, আমি খেলাম। এইভাবে আমার 2টা দিন কাটে। এর মাঝে আমি ভাইকে জিজ্ঞেস করলাম, ভাইয়া আমি যে আসবো তুমি কি জানতা? ভাইয়া বললো, আমি গতকাল স্বপ্নে দেখলাম কে একজন একজন মেয়ে কণ্ঠে আমাকে বলছে, তোমাদের সকল সমস্যা দূর হতে চলেছে, তোমার ছোট ভাই কাল গ্রামে আসবে। আমি সকালে নিছক স্বপ্ন ভেবে ভ্রুক্ষেপ করলাম না, কিন্তু তুই আসছিস শুনে আমরা স্বপ্নের কথা মনে পড়লো, তাই ভাবলাম ও তুই আসবি, এই জন্য হয়তো দেখতে পারি। 2 দিন পার হওয়ার পর কিছুই ভালো লাগছিল না। রাতের ঘরে বসে ফোন টিপছিলাম, ভাবির জোরে চিৎকার শুনতে পাই। তখন ভাইয়া বাড়িতে ছিল না। আমি রাতে তাড়াতাড়ি বের হয়ে দেখি ভাবি ভয়ে দাঁড়িয়ে আছে। আমি ভাবিকে বললাম, কি হলো, চিৎকার দিলেন কেন? ভাবি ভয়ে বলল, সাপ, আবার ওই সাপ এসছে। বললাম, সাপ? কই সাপ? এটা তো কিচ্ছু নাই, তুমি ভুল দেখছো ভাবি। বলে, আরে ভুল মানুষ 1বার 2বার দেখে, অনেকবার কি একটা সাপ দেখবে নাকি? মনে মনে বললাম, আসলে কি সাপ নাকি অন্য কিছু? আমি ভাবিকে বুঝিয়ে অভয় দিলাম এবং রুমে পাঠালাম, এবং আমার রুমে এসে নাহারকে ডাকলাম। সে আসলো, এসে আমাকে সালাম দেয়। আমি সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলাম, আমাদের বাড়িতে কি কোনো সমস্যা আছে? এবং সে বরাবর মতো মুচকি হেসে বললো, না কোনো সমস্যা না, বরং সমস্যা থেকে তোমাদের বাড়ি হেফাজতে আছে। আমি বললাম, মানে? না বললো, মানে তোমার ভাবি যেটাকে সাপ ভেবে ভয় পেয়েছে সেটা সাপ ছিল না। আমি বললাম, তাহলে কি ছিল? নাহার বললেন, আমার বাবা ছিল। বললাম, মানে কি ভাই? বাবা কিছু তো বুঝতে পারছেন, একটু খুলে বলো। নাহার মুচকি হেসে বলে, তুমি জানতে পারবে।
তার আগে তোমার ভাইকে বলো কাল যাতে তোমার ভাবিকে বাপের বাড়ি পাঠিয়ে দেয় 4 দিনের জন্য, তারপর জানতে পারবে। আমি বললাম কেন ভাবিকে বাপের বাড়ি পাঠাতে হবে? না বলো তোমার ভাবি ভয় পাবে, যা বলছি তাই কর। আমি সেই রাতে ভাইয়াকে বললাম যাতে ভাবিকে 4 দিনের জন্য বাপের বাড়ি পাঠানো হয়। ভাই আমাকে বলল কেন রে, তোর ভাবি কিছু করছে? আমি বললাম না, ভাবি কিছু করে নাই, যা বলছি তাই করো না প্লিজ, আমি তোমাকে সব বলবো। ভাইয়া আচ্ছা বলে সম্মতি দেয়। পরের দিন ভাবি সত্যি সত্যি বাপের বাড়ি চলে যায়। সেদিন রাতে আমি এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলাম। বাড়িতে আসি, ভাইয়া একটু লেট করে আসে এবং আমি পুরো বাড়িতে একা তখন। এই সময় কেউ আমাকে পুরুষ কণ্ঠে লম্বা করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রচন্ড ভয় পাই আর ভয়ে সালামের উত্তর দেই। আমার ঘর বন্ধ ছিল, সেই বন্ধ ঘরের মধ্যেই দেখলাম প্রায় 7 থেকে 8 ফিট লম্বা সাদা দাড়ি ঝুলছে এমন একজন কেউ আমার সামনে আসে। সে বলল, ভয় পেও না বাবা, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি যেখানে আছো সেখানে নির্ভয়ে স্থির হয়ে বসে পড়ো। এবং বসতে বসতে খেয়াল করলাম সেই রুমে আরো 3 জন এসে হাজির। তাদের মধ্যে নাহারও ছিল, বাকি 2 জন পুরুষ। আর যে সালাম দিল সে আমাকে বলল, আমি বললাম আপনারা আমার কাছ থেকে কি চান, আমার সাথে এসব কেন করছেন? তো ওখানের মধ্যে যে বৃদ্ধ দেখতে একদম বৃদ্ধ অবস্থা যে অবয়বটা ছিল, সে আমার বললো যে আমি সালাউদ্দিন, ও হচ্ছে আমার ছেলে আলিম, আর ও আমার ভাই সাইফুদ্দিন। সে এবার একটু চুপ থেকে আবার বলল, তোমার দাদার বাবা অনেক ভালো মানুষ ছিলেন, কখনো কারোর সাথে ঝগড়া করতো না, কেউ তাকে ঠকালে তার উত্তরে সে কিছু বলতো না, কিন্তু সেই সুযোগে তাকে অনেক মানুষ ঠকাতো। আর তার জন্য তোমার বড় দাদার ছেলে তোমার দাদা তোমার বড় দাদার সাথে প্রায় ঝগড়া লাগাতো। এবার আমাকে আমাদের এলাকার একটা জায়গার কথা বলল ওই জায়গায় তোমাদের আগে বাড়ি ছিল, তার পেছনে মাদ্রাসা ছিল, এখন আর নাই। তখন আমি সেখানে পড়তে আসতাম আর যাওয়া আসার মধ্যে তোমার বড় দাদাকে দেখতাম আর অবাক হতাম। তোমার বড় বাবা তেমন সুন্দর ছিল না, কিন্তু তার মন ছিল অনেক ভালো, নিয়মিত নামাজ পড়তো, কোরআন পড়তো, মানুষের সাথে ভালো ব্যবহার করত। এই বলে সে চুপ করে যায় আর আমি মাথা নিচু করে সমস্ত কথা শুনছিলাম মনোযোগ দিয়ে। তিনি চুপ করে গেল, এই ভেবে তার দিকে তাকাতেই দেখি সে কাঁদছে। আমি মনে মনে ভাবলাম জিনরাও কাঁদে। যাই হোক, আমি শোনার আগ্রহ নিয়ে বললাম, জি তারপর? তিনি সে আবার বললেন, তোমার বড় আব্বার সামনে আমরা কখনো যাইনি, কিন্তু তার বিপদে আমরা ছুটে যেতাম। তখন তোমার বড় আব্বার ছেলে অর্থাৎ তোমার দাদার বিয়ে হয়। এতে তোমার বড় আব্বা এবং অনেক খুশি ছিলেন, কিন্তু সেই বিয়ের রাতেই একটা মর্মান্তিক ঘটনা ঘটে। এটা বলে তারা চুপ করে যায়। আমি বললাম, কি হয়েছিল সেদিন, দয়া করে আমাকে বলবেন, আমি জানতে চাই। বৃদ্ধ অবয়বটা আবারও বলল, তোমার দাদার বিয়ের পর যখন তোমার দাদিকে আনা হয় তোমাদের বাড়িতে, সেদিন রাতে নদীর পাড়ে তোমার বড় আব্বার লাশ পাওয়া যায় এবং নদীর পাড়ে একটা গাছের নিচে। আমরা জানতে পারিনি কি হলো আর কিভাবে হয়েছে। সেদিন আমি আর সাফি অনেক ভেঙে পড়ি, আমরা পারিনি, তাকে চেষ্টা করেছিলাম তাকে সাহায্য করতে, কিন্তু আমরা বুঝিনি, আমরা জানতে পারিনি। কিন্তু পরে আমরা জানতে পারি যে কি হয়েছিল সেদিন। তো আমি বললাম উত্তেজিত হয়ে, কি হয়েছিল সেদিন, কারা আমার বড় আব্বাকে মেরেছে আর কেন মেরেছে বলেন আমাকে। সে আবার বলতে লাগলো, তোমার বড় আব্বা বেশি খুশি হলে সে মাছ ধরে। সেদিন রাতে তোমার দাদিকে বাড়িতে আনার পর তোমার বড় আব্বা নদীর পাড়ে যায়। কেন যায় তা আমরা জানতে পারিনি, কিন্তু জানতে পারি তার মতো একজন ভালো মানুষকে এভাবে নৃশংসভাবে মারল কিভাবে। ওর নাম ছিল আওস। আমরা সেদিনই ওকে এখানে শেষ করে দিই। তোমার বড় আব্বাকে মেরেছিল, তার কারণ তোমার দাদার বিয়ে যার সাথে হয়েছিল, তার মানে তোমার দাদি, সেও আওস শয়তান তোমার দাদিকে পছন্দ করত। তোমার দাদি ছিল অনেক সুন্দরী। তোমার দাদিকে আওস নানাভাবে উত্ত্যক্ত করত। আওস তোমার দাদির পরিবারকে হুমকি দিয়েছিল যে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করলে সে তাদের সবাইকে শেষ করে দিবে। তোমার দাদির পরিবার কোনো কবিরাজ না দেখিয়েই তোমার দাদার সাথে তার বিয়ে দিয়ে দেয় এবং চাইলে তোমার দাদাকেও মেরে ফেলতে পারতো, কিন্তু তোমার দাদার আশেপাশে আমরা ছিলাম তাই কিছু করতে পারিনি। কিন্তু তোমার বড় আব্বাকে একা পেয়ে, এই বলে সে চুপ করে যায়। এবার সেই সাফি নামের জিন বলল, তারপর থেকে আমরা তোমার দাদা চারিপাশে থাকতে থাকি, কিন্তু তোমার বড় আব্বার মৃত্যুর পর তোমার দাদা কেমন জানি হয়ে যায়। তার ব্যবহার অনেক খারাপ হতে লাগে, নামাজ কালাম বাদ দিয়ে দেয়, জমি জমা বিক্রি করে নেশা করতে থাকে, নাপাক অবস্থায় থাকে, তাই আমরা তার কাছে যেতে পারতাম না।
আমরা কখনো তোমার বড় আব্বা আর তোমার দাদার সামনে দেখা দেইনি। দূর থেকে দেখতাম, আবার তোমার বড় আব্বার মৃত্যুর পর ভেবেছিলাম তোমার দাদার সামনে গিয়ে তোমার দাদার সামনে বোঝাবো, কিন্তু তোমার দাদা নাপাক থাকতে বিধায় যাইনি তাদের সামনে, আমরা তাদের সামনে যাইনি। আমরা ভেবে নিলাম আমরা দূর থেকে তোমাদের পাহারা দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা আউসকে শেষ করে দিলেও আউসের বংশ তোমাদের ক্ষতি করতে পারে বলে আমরা থেকে গিয়েছিলাম, অপেক্ষা করছিলাম তোমার বড় আব্বার মতো কেউ তোমাদের বংশে আসলে তার সামনে আমরা প্রকাশ হব। এবার আর কোনো কথা নাই, সবাই চুপ করে গেল। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আমার বড় আব্বা দেখতে কেমন ছিল? সালাউদ্দিন জিন বলল, তোমার মতো। আমি বললাম মানে? সে আবার বলল, হ্যাঁ অবিকল তোমার মতোই চেহারা ছিল, তোমার মতো স্বাস্থ্যবান, গায়ের রং, চেহারার মিল একেবারে তোমার মতো, আর তোমার বড় ভাই হয়েছে তোমার দাদার মতো। আমি সালাউদ্দিন জিনকে উদ্দেশ্য করে বললাম, আমাকে এখন কি করতে হবে, আর আপনাকে আমি কি বলে ডাকবো? সেই বলল যে তুমি বড় দাদা বলে ডাকো, আর আমার ভাই সাফিউদ্দিনকে ছোট দাদা, আর সেদিন তুমি নদীর পাড়ে যাওয়ার সময় যে কয়েকজনকে দেখেছিলে তারা আমাদের বংশেরই লোক, যে বংশের জিন, তারা তোমার সেই ছোটবেলা থেকেই দেখছে তোমাকে, তুমি কি করছো, কোথায় যাচ্ছ, সবকিছু তারা দেখতো। মাঝে মাঝে আমিও যেতাম, কিন্তু তার সময় তারা সব সময় তোমার সাথেই থাকতো। তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? আমি বললাম কি? যখন তোমার সাথে কেউ ঝগড়া করতো তুমি অনেক রেগে যেতে আর অনেক কিছু বলতে চাইতে কিন্তু বলতে পারতে না। আমি বললাম, হ্যাঁ আমি বলতে পারি না, এটা আমার সাথে অনেকবার হয়েছে, এমনকি এখনো হয়। আমি জানি না তখন আমার কি হয়ে যায় বা আমার মনের মধ্যে থাকে না। আর যখন কেউ আমাকে মারতে আসতো, তখন অপর ব্যক্তি আমার থেকে বেশি শক্তিশালী হলেও সে আমার সাথে পারতো না। আমি বুঝতাম না আমার সাথে এরকম কেন হয়। বড় দাদা বললো, তুমি যাদের নদীর পাড়ে যাওয়ার সময় দেখেছিলে তারাই তোমার সাথে থাকে, আর যখন কেউ তোমাকে মারতে আসতো তখন কেউ পারতো না তোমার সাথে, কারণ তোমার সাথে যারা থাকতো তারা হয়তো তোমাকে সেভাবে প্রস্তুত রাখতো অথবা তোমাকে সেরকম ভাবে প্রোটেক্ট করতো। কিন্তু এবার তোমাকে নিজে থেকে প্রস্তুত হতে হবে, নিজেকে তৈরি করতে হবে। তাই আমি বললাম, কিসের জন্য তৈরি করতে হবে? বড় দাদা ধীরে ধীরে বলল, সব বুঝে যাবে, আর তোমার দরকার হলে তোমার ছোট দাদাকে ডেকো, বিপদে আসবে। যদি ওই বিপদ দেখো, তুমি এখন অনেক কাঁচা, তাই অনেক সময় লাগবে, প্রস্তুত হও, আমরা আসছি। আর কাল ফজরের নামাজ পড়ে তোমার দাদা আর বড় দাদার কবরটা জিয়ারত করতে হবে। আমি বললাম, দাদার কবরটা আমি চিনি, কিন্তু বড় আব্বার কবর কই আমি তো জানি না। উনি বলল যে তোমার দাদার কবরের পশ্চিম দিকে একটাই কবর আছে, সেটা এখন আর বোঝা যায় না, যদিও আগের মতো কিছুই নেই, কিন্তু তুমি গেলে ঠিকই জানতে পারবে। শুয়ে পড়ো, যাও, তোমার ভাইয়ের খেয়াল রেখো, তোমার বড় আব্বার কিছু ছাপ তার মাঝেও আছে, কিন্তু তাকে কিছু বলো না। এই বলে বড় দাদা ছোট দাদার নাহার চলে যায়। আজকের মতো এইখানেই। আমি ভৌতিকতার সাথে অনেকদিন যাবত আছি। আমি অনেকবার চেয়েছি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা ধাপে ধাপে শেয়ার করব, কিন্তু অনুমতি পাচ্ছিলাম না। নাহারকে ডেকে অনেক রিকোয়েস্ট করি, সে অনুমতি দেয় না। বড় দাদা ছোট দাদা তারাও দিবে না। আমিও ছেড়ে দেওয়ার পর পাত্র ছিলাম না, আমি খাওয়া নাওয়া ছেড়ে দিয়েছিলাম, মনে রেগেছিলাম। সব শেষে তারা আমাকে অনুমতি দেয়, তাই আমিও খুশি হয়ে বসে পড়ি লেখার জন্য। যেহেতু প্রথম লিখছি, তাই ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমরা সবসময় জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি ভূত এফএম 2010 থেকে শুনতেছি, যখন ভূত এফএম স্টার্ট হয়েছিল রেডিও পত্রিতে, তখন থেকে শুনতেছি। আমার ভূত এফএমের ঘটনাগুলো শুনতে ভালো লাগে। তো আজকে হলো একটা ঘটনা পাঠার মনস্থির করলাম আপনাকে। তো আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন আরিফুল। তার বাড়ি হচ্ছে রংপুরের কাউনিয়া এলাকায়। এটা রংপুরের একটা ঘটনা। তো আমি চেষ্টা করব আরিফুল ভাইয়ের মতো করে ঘটনাটা আপনাকে শেয়ার করার। রাসেল ভাই, রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর শাখাগুলো হয়তো আপনি কখনো নাম শুনেছেন। আসলে দিনের বেলা নদীটা দেখতে খুবই শান্ত, কিন্তু রাতের গভীরে নদী এবং তার চারপাশের চরাঞ্চল
এক অন্যরকম রূপ ধারণ করে। তো আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা পীরগঞ্জের এক যুবক, তার নাম হচ্ছে আকাশ। সেই আকাশের সাথে একটা ঘটনা ঘটেছিল। তো বছর 5 আগে একটা একটা রাতে একটা ঘটনা ঘটে। তো আকাশের মাছ ধরার নেশা ছিল ছোটবেলা থেকেই। ও জাল ফেলতো খুবই নিখুঁতভাবে, ফলে দেখা যায় যে প্রচুর প্রচুর পরিমাণ মাছ পেত। সে মাছ ধরাতে খুবই দক্ষ ছিল, বা বলা যায় যে তার মাছ ধরা এক ধরনের নেশা ছিল। তো যেদিন ঘটনাটা ঘটে সেদিন ছিল শ্রাবণের একটা রাত, অন্ধকার অন্ধকার ঘুটঘুটে রাত ছিল। তো আকাশে মেঘের ঘন ঘটাও ছিল, যেহেতু শ্রাবণ মাসে বৃষ্টি মাঝে মাঝে হতো। তো এমনকি মাঝে মাঝে আকাশে বিদ্যুৎও চমকাচ্ছিল। তো আকাশ একটা ছোট্ট নৌকা নিয়ে আর তার সাথে একটা কোষ জাল নিয়ে, তো সেদিন সে মাছ ধরতে বেরিয়ে পড়ে। তো ওই পীরগঞ্জের হলো যে নদী আছে, সেই নদীটাতে একটা জায়গার নাম আছে, যে জায়গাটার নাম হচ্ছে মরাদহ, একটা জায়গার নাম আছে। তো গ্রাম থেকে জায়গাটা বেশ দূরে, আর সেখানে একটা পুরনো ভাঙ্গা ঘাট আছে, যেটাতে স্থানীয়রা জিনের ঘাট বলে চেনে আর কি। তো রাত তখন আনুমানিক 12:30 বাজে। আকাশ নদীর মধ্যে জাল ফেলতেছে, মাছ ধরতেছে। তো যখন প্রথম টানে ও বেশ অবাক হলো, এবং জালে 4-5টা বড় বড় শোল আর গজার মাছ উঠেছে। তো আকাশ হয়তো খুবই খুশি হলো। ও ভাবলো আজ রাতের ভাগ্যটা তার জন্য খুবই ভালো, যেহেতু প্রথমবার জাল ফেলে সে 5টা বড় বড় মাছ পেয়েছে। তো লোভ মানুষের বড় শত্রু, এটা তো জানেন রাসেল ভাই। তো আকাশ ভাবলো যে আজকে যেহেতু তার ভাগ্য ভালো, যে সে হয়তো আরো বেশি মাছ পাবে। তো আকাশে যতবার জাল ফেলতেছে ততবারই ওর জালে বড় বড় 2-1টা করে মাছ উঠতেছে এবং সে পাচ্ছে। তো এক সময় ওর ছোট্ট নৌকাটা দেখা যায় যে সে অনেকগুলো মাছ ধরে ফেলেছে। তো রাত প্রায় যখন 2টা বাজে, সে সময় হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। তো হঠাৎ আকাশ অনুভব করলো নদীর পানি একদম নিথর হয়ে গেছে। নিথর বলতে একদম স্থির, মানে কোনো একটু আগে যে নর্মালি নদীর পানি যেভাবে ঢেউ খেলে বাতাসে একটা হয়, এরকম নাই, কিন্তু একদম মনে হয় যে থমথমে। তো সে হলো চারিদিক থেকে একটা মিষ্টি বুনো ফুলের গন্ধও পাচ্ছে। তো আকাশ যখন জালটা গুছিয়ে নৌকায় তুললো, ঠিক তখন ও দেখলো নদীর ওপারে একটা বড় হিজল গাছের নিচে কে একজন দাঁড়িয়ে আছে। তো এটা দেখে সে বেশ অবাক হলো। আবছা অন্ধকারে সে দেখতেছে। তো সে তার হাতে থাকা টর্চ লাইটটা দিয়ে ভালো করে দেখার জন্য সেই গাছের নিচে টর্চ লাইটটা মারলো, এবং সে যা দেখলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। দেখে যে সেখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর মেয়েটার পরনে ছিল ধবধবে সাদা রঙের একটা শাড়ি, কিন্তু তার চুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা। মনে হচ্ছিল যে তার মুখের ফেসটা চুলের কারণে দেখা যাচ্ছে না। তো সে একটা জিনিস লক্ষ্য করে যে তার মেয়েটার পায়ের গোড়ালি মাটিতে লেগে নেই, মনে হয় যে একটু ভেসে আছে। তো মেয়েটা মুখ যেহেতু দেখা যাচ্ছিল না, কারণ তার লম্বা চুলের কারণে সেই লম্বা চুলগুলো সামনের দিকে ঝুলে আছে, আর বোঝা যাচ্ছে যে মেয়েটা স্পষ্ট একটা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। তো সেই মেয়েটা হঠাৎ করে তার দিকে ইঙ্গিত করে একটা করুণ স্বরে কিছু বলতেছে, এবং আকাশ ভাই প্রথমত সে বুঝতে পারে নাই যে কি বলল। তো সেই মেয়েটা একটা ফিসফিসানি শব্দ দিয়ে বলল আকাশকে যে, আকাশ, আমার খুব খিদে পেয়েছে, তোর নখে থাকা শোল মাছ বড় মাছটা আমাকে দিবি, এই ধরনের একটা কথা বলল। তো আকাশ প্রথমে ভয় পেলেও ওর মনের ভিতরে একটা অদ্ভুত জেদ কাজ করলো। ও ভাবলো এত কষ্ট করে সে একটা এত বড় শোল মাছ ধরেছে, আর এই মাছটা ওকে দেবে, আর একটা কোথাকার মেয়ে, কে এটা। তো সে প্রথমে না করলো যে না, দিব না, আমার অনেক কষ্ট করে মাছ ধরছি আমি এগুলো। তো সেই মেয়েটা আবার বললো যে দিয়ে দে আকাশ, না হলে তুই আজ বাড়ি ফিরতে পারবি না। তো আকাশ সেই মেয়েটার কোনো কথায় কান দিল না। সে বইটা তুলে লগি ঠেলতে শুরু করলো, এবং ও বাড়ি ফেরার জন্য নৌকা ঘোরালো।
কিন্তু রাসেল ভাই, আশ্চর্যের বিষয় হলো আকাশ যতবার বইটা মারছে নৌকা যেন 1 ইঞ্চিও নড়ছে না সেখান থেকে। মনে হচ্ছিল পানির নিচ থেকে কেউ নৌকাটা শক্ত করে ধরে রেখেছে। ও লণ্ঠন জ্বালিয়ে নৌকায় তলায় তাকাতেই দেখলো শত শত ফ্যাকাশে সাদা হাত পানির নিচ থেকে উঠে এসে নৌকার দুপাশে খামচে ধরে রেখেছে। আর সেই মেয়েটা এখন আর হিজল গাছের নিচে নেই, সে এখন পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আকাশের নৌকার একদম কাছে চলে এসেছে। তো কাছ থেকে দেখে আকাশের তো এক প্রচণ্ড পরিমাণ সে ভয় পায় এবং মেয়েটা কোনো নাক, সে দেখে যে মেয়েটার এতক্ষণ যে মেয়েটাকে স্বাভাবিক মনে হয়েছিল সেই মেয়েটা এখন স্বাভাবিক নেই। কারণ সে ভালো করে লক্ষ্য করে দেখে যে সেই মেয়েটার ফেসটার মধ্যে কোনো মানুষের মতো যেরকম চোখ, নাক, মুখ এগুলো থাকে এগুলো নেই। শুধু সে অনুভব করে যে তার চোখের জায়গায় দুটো গর্তের মতো, মানে সেখান থেকে মনে হয় যে আগুনের ফুলকা বের হচ্ছে। তো এটা দেখে তো খুবই ভয় পায় আহ, আকাশ। তো এখানে সে কি করবে বুঝতে পারে না। তো এরপর সেই মেয়েটা একদম কাছে চলে আসে আকাশের এবং তার কাছে আকাশ কি করবে বুঝতে না পারে এবং দেখা যায় যে আকাশ যেহেতু রাত বিরাতে বের হয় এই কারণে তার সাথে একটা ছিল আপনার হচ্ছে মানে সুরক্ষার জন্য। দেখা যায় যে কি বলে দা বা হচ্ছে ছুরি এগুলো সে সাথে রাখতো প্রয়োজনে, বিশেষ করে রাতের বেলা কখন কি হয় এই জন্য সে এগুলো সাথে রাখতো। তো সেই মেয়েটা একদম কাছে চলে আসে এবং একটা কয়েকটা কণ্ঠে মিশ্রিত একটা গলায় বলে যে মাছগুলো দিবি না, তাহলে তোর কলিজাটা আমি ছেড়ে নেব। তো এটা শুনে তো আকাশ ভাই আরো প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং সে কি করবে বুঝতে পারে না। তো পর মুহূর্তে সে চিন্তা করে যে সে বুঝতে পারে যে তার কাছে তো একটা ছুরি আছে। তো সেই ছুরিটা বের করে সেই অবয়বটাকে ভয় দেখায় যে তো মানে সেও আর কি যে ভয় পেয়েছে, আকাশ যে ভয় পেয়েছে এটা বুঝায় না, সে সেই অবয়বটাকে বা মেয়েটাকে বুঝায় যে সে অনেক সাহসী, যে কাছে এলে সে তার ছুরি দিয়ে আঘাত করবে। তো এটা দেখে সেই মেয়েটা হলো সে একটা অট্ট হাসি দেয় এবং এই হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে আকাশ ভাই খুব সাহস নিয়ে সেই মেয়েটার দিকে কোপ মারে সেই ছুরি দিয়ে এবং এই কোপের কারণে সেই মেয়েটার একটা হাতের মধ্যে যে কোপটা লাগে এবং কোপটা লাগার সঙ্গে সঙ্গে সেখান থেকে কালো রঙের রক্ত বের হতে শুরু করে। তো যখনই সে দেখে যে কালো রঙের রক্ত বের হচ্ছে তখন আকাশ ভাই বুঝতে পারে এটা কোনো সাধারণ মানুষ না, মানুষের রক্ত আসলে কখনো কালো হওয়া সম্ভব না। সে এক হাতে টর্চ লাইট এবং অন্য হাতে ছুরি দিয়ে যখন আঘাত করে স্পষ্টভাবে সে দেখতেছিল যে তার সেই অবয়বটার রক্তগুলো একদম কালো মোবিলের মতো। তো এরপরে সেই অবয়বটা এত কাছে চলে আসে মনে হয় যে একদম 1 ফিট সামনে এত কাছে চলে এসেছে এবং যখন আকাশ সেই অবয়বটা একদম সামনাসামনি দেখে তখন সে আর তার জ্ঞান ধরে রাখতে পারে না, সে জ্ঞান হারিয়ে ফেলে। তো পরের দিন সকালে পীরগঞ্জের কিছু জেলেরা যারা দেখা যায় সকালে নিয়মিত মাছ ধরতো সেই নদীতে, তো তারা যখন আকাশকে দেখে যে সেই নদীর পাড়ে একটা ঝোপের মধ্যে আর কি অজ্ঞান অবস্থায় পড়ে আছে এবং সেই আকাশ ভাই সেই ছোট নৌকাটা যেটা দিয়ে সে রেগুলার মাছ ধরতো সেই নৌকাটা কোনো চিহ্ন নেই, মানে আশেপাশে কোথাও পাওয়া যাচ্ছিল না। তো আকাশের শরীরের বিভিন্ন জায়গা ছোট ছোট ক্ষত ছিল যা থেকে সেই ক্ষতগুলো দেখা যায় যে 1 রাতের মধ্যেই পেকে গিয়েছে এরকম একটা অবস্থা। তো সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো আকাশের গলার চারপাশে লম্বা চুলের একটা শক্ত ফাঁস লাগানো ছিল। তো ওনাকে উদ্ধার করে বাড়ি নিয়ে যাওয়ার পর তিনি টানায় 1 সপ্তাহ জ্বরে ভুগেছিলেন। তো ওই জ্বরের সময় তিনি খুবই কি বলে নর্মালভাবে আচরণ করেনি, খুবই দেখা যায় যে
তিনি সবসময় আর কি বলতেন যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ও আমাকে খেতে এসেছে, ও আমার কলিজা ছিঁড়ে খাবে, এই ধরনের কথা বলতে ভুলভাল বকতেন প্রচুর পরিমাণ। তো পরবর্তীতে ওনাকে ওঝা বা কবিরাজ ডেকে আনার পর তো যখন চিকিৎসা করা হয় তখন তিনি বলেছিলেন যে এরকম নদীতে মাছ ধরতে গিয়ে এরকম একটা অবয়ব তার সামনে আসে এবং এরকম ঘটনা ঘটেছিল। তো পরবর্তীতে আসলে এই ঘটনাটা এলাকায় ছড়িয়ে পড়ে, যেহেতু এলাকার সবাই দেখেছিল ওনাকে এক সপ্তাহ ওনার পাগলামিগুলো। তো পরবর্তীতে এই যে মরদেহ এলাকায়, এখানে আসলে এখন পর্যন্ত নাকি কেউ মাছ ধরতে যায় না। দিনের বেলা যদিও মানুষ সাহস করে মাছ সেখানে ধরে, কিন্তু রাতের বেলা নাকি কেউ মাছ ধরতে যায় না, কারণ রাতের বেলা মাছ ধরতে গেলে নাকি সেই সাদা শাড়ি পরা মেয়েটা নাকি দেখা দেয়। তো যারা আসলে এরকম তাদেরকে দেখা দিয়েছিল, তারা পরবর্তীতে যারা মাছ যদিও ভয় না পেয়ে মাছ ধরতে গিয়েছিল এবং এরকম যাদের সাথে দেখা দিয়েছিল, তারা নাকি তাদের থাকার সাথে যে মাছগুলো তারা ধরতে পেরেছিল সেই সমস্ত মাছগুলো সেই অবয়বটাকে দিয়ে আসতে বাধ্য হয়েছিল, ফলে তারা বেঁচে গিয়েছিল। তো আকাশ ভাই যেহেতু সেদিন আসলে দুঃসাহসিকতা দেখিয়েছিল এবং তার মাছ দিতে অস্বীকৃতি জানিয়েছিল, যার কারণে তার সাথে এই ভয়ানক ঘটনাটা ঘটে। তো এখনো পর্যন্ত নাকি ওই রাতে আসলে ওই জায়গাটায় মরদেহের জায়গাটায় কেউ মাছ ধরতে যায় না, এটা জানিয়েছে আরিফুল, আমাকে জানিয়েছে। তো রাসেল ভাই, এই ছিল ঘটনা। জানি না ঘটনা কতটুকু আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। আমি চেষ্টা করেছি আরিফুলের পাঠানো ঘটনাটা তার মতো করে শেয়ার করার। তো এই ছিল আমার ঘটনা, ভালো করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আফনান ভাই সেকেন্ড ঘটনার জন্য অনেকে অপেক্ষা করছেন। এখন যে ঘটনাটি প্লে করব সেটি হচ্ছে আফনান ভাইয়ের সাথে, মানে আফনান ভাইয়ের শেয়ার করা একটি ঘটনা। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো আমি প্লে করব সেই ঘটনাটি এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, ওনার নাম মোহাম্মদ আশিক মণ্ডল। ওনার বাড়ি আমার যে জেলা রাজবাড়িতে, আর ওনার মূল যেই গ্রামটা সেটা হচ্ছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বরাট নামক গ্রামে। তো এই যে রাব্বি, ওদের বাসা কিন্তু এই চর বরাটেই, আশিক মণ্ডল ভাইদের থেকে একটু দূরে। আর ঘটনাটি এখন থেকে 7 থেকে 8 বছর আগে ঘটেছিল, 2017 সাল 16 সাল এরকম আর কি। তো ওই রাব্বির ভাইয়ের নাম হচ্ছে রেজাউল। তো এই রেজাউল ভাই ছিলেন বড়, আর ওনার আব্বা মানে রেজাউল ভাইয়ের আব্বা, রেজাউল ভাইয়েরা ছোট থাকতেই মারা যান। রেজাউল ভাইরা ছিলেন 2 ভাই। ওনারা মামাদের বাড়িতে থাকতেন, মামাদের বাড়িতেই ওনারা বড় হয়েছেন। তো একদিন তার ফুপা এই রেজাউল ভাইদের বাড়িতে আসেন এবং দাওয়াত দিয়ে যান রেজাউল ভাইদের। তো বলে রাখা ভালো, এই রেজাউল ভাইয়ের ফুপার বাড়ি ছিল দৌলতদিয়া যে ঘাটটা রয়েছে 3 নম্বর ফেরিঘাট, যেটা ওইখানে ঠিক 3 নম্বর ফেরিঘাটের পেছনের যে এলাকা, ওইখানে হচ্ছে তার ফুপু বাড়ি। তো ফুপা তো এসে দাওয়াত দিয়ে গিয়েছেন। তো রেজাউল ভাই উনি সকাল সকাল পাচুরিয়া থেকে ট্রেনে চলে যান দৌলতদিয়া ঘাটে। ওইখান থেকে হেঁটে, মানে ট্রেনটা যখন গিয়েছে দৌলতদিয়া ঘাটে, ওখান থেকে ট্রেন থেকে নেমে ওখান থেকে হেঁটে চলে গিয়েছেন তার ফুপু বাড়িতে। তো ফুপু বাড়িতে গিয়ে দেখেন তার ফুপু পিঠা বানাচ্ছে। উনিও খুব মজা করে পিঠা খেয়েছে। রেজাউল ভাইয়ের কাছে অবশ্য টাকা ছিল না ওই সময়। উনি যে গাড়ি ভাড়া দিয়ে বাড়িতে আসবেন, আবার ট্রেনটাও মিস করেছেন, পরবর্তী যে ট্রেনটা আসে আর কি, তো ওইটা মিস করেছেন। এই কারণে উনি চিন্তা করলেন যে আমি হেঁটে হেঁটেই বাড়ি চলে যাই। হ্যাঁ, সময় লাগবে কিন্তু যাওয়া যাবে। উনি দ্রুত চলে আসার জন্য ভেতর দিক দিয়ে যে রাস্তাগুলো রয়েছে ওই রাস্তা ধরেন। তো একটা জায়গা রয়েছে কাওয়াদানি নামক একটা জায়গা, তো ওই কাওয়াদানি হয়ে আসলে অনেক তাড়াতাড়ি চলে আসা যাবে। তো হেঁটে আসছে, তখন দুপুরবেলা। উনি হেঁটে হেঁটে বাড়িতে আসতে থাকেন। তো কাওয়াদানির গ্রাম শেষ করে একটা বাগান, তারপর ছোট নদী। এই ছোট নদীটা পার হয়ে 5 মিনিট হাঁটলেই বাড়িতে চলে আসা যায়। তো ওই জায়গাটা ছিল চর এলাকা, বসত বাড়ি তেমন একটা ছিল না। তো কাওয়াদানি শেষ করে বিশাল মাঠ, মাঠের মাঝে কয়েকটা খই গাছ ছিল। এই খই গাছ হলো জিলাপির যে প্যাচ, ওরকম জিলাপির প্যাচের মতো একটা ফল আছে, দেখতে খইয়ের মতো হয়,
খুব ভালো একটা ফল। তো রেজল ভাই একাই হেঁটে আসছিলেন, তো দূর থেকে দেখেন একজন বৃদ্ধ লোক পাঞ্জাবি পরা খই গাছের নিচে দাঁড়িয়ে তাকে ডাকছে। এখন দিনের বেলা গিয়েছেন, তো রেজল ভাই তার কাছে গিয়েছেন। যাওয়ার পর রেজল ভাইকে ওই লোকটা বলছেন যে কি মনা কোহানে যাও, লোকাল ভাষায় আর কি, কি মনা কোহানে যাও। তো রেজাউল ভাই বলেন আমি তো বাড়িতে যাব। তখন বলছে তোমার বাড়ি কনে? তখন উনি বলেন যে বাড়ি পাচুরিয়াতে, চর বরাটে। ওই লোক বলে আরে আমি তো ওইদিকে যাব, চলো একসাথে যাই। একসাথে হাঁটা শুরু করলেও ওই যে বৃদ্ধ লোকটা সে কিন্তু রেজল ভাইয়ের কাছ থেকে কিছুটা দূরত্বে থেকেই সামনে হাঁটতে থাকেন, আর রেজল ভাই কিছুটা পেছনে পেছনে। তো হাঁটতে হাঁটতে একটা বাগান আছে, ওই বাগানের কাছে আসতেই রেজাউল ভাই কয়েক সেকেন্ডের জন্য অন্যদিকে তাকিয়েছেন কি মনে করে। এরপর সামনে তাকিয়ে দেখেন যে ওই বৃদ্ধটা নাই। চারপাশে খুঁজেও তাকে পাওয়া গেল না। চিন্তা করে মুরব্বী মানুষ কোথায় গেল, সামনেই তো ছিল। চিন্তা করে হয়তো বাগানের মধ্যে ঢুকে গেছে, ভেতরে গেলে তাকে দেখা যাবে। আর ওই বাগানের গাছগুলো কিন্তু ছোট ছোট ছিল, বড় না, আবার ঘন জঙ্গল এরকম না। তো রেজল ভাই উনি যখন বাগানের মধ্যে গিয়েছেন সেখানে গিয়েও কাউকে দেখতে পান না। তখন রেজল ভাই একটু ভয় পান, কি ব্যাপার, লোকটা কোথায় গেল দিনের বেলাতে। উনি ওখান থেকে এক দৌড়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে নাকি জ্ঞান হারিয়ে ফেলেন। বাড়ির সবাই তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, জ্ঞানও ফেরত আসে। একটু সুস্থ হলে রেজল ভাই কি দেখেছেন খুলে বলেন। এখন ভয় পেলে গ্রামের মানুষ যা করে আর কি, ওই লোহা আগুনে পুড়িয়ে লাল করে পানির মধ্যে ডুবিয়ে সেই পানি খাওয়ানো। তো এভাবে চলে যায়। আর লোকজন বলে আরে দিন দুপুরবেলা তুই কি থেকে কি দেখছিস, ওটা মানুষই হবে, ওটা ভূত টুত হবে না, ওর তুই তো রাতের বেলা আসিস নেই, হয়তো বা অন্য কোনো দিক চলে গেছে, এই আর কি। তো রেজল ভাই কিন্তু উনি ছোট মানুষ ছিলেন না, ওনার বয়স মোটামুটি 25-26 হয়ে গেছে। তো রেজল ভাইকে বিয়ে দেওয়ার জন্য রেজল ভাইয়ের মামারা মেয়ে দেখছিলেন। মেয়ে দেখাও শেষ, বিয়েও হয়ে যায়। তো বিয়ের দিন সন্ধ্যার সময় রেজল ভাই ওয়াশরুমে গিয়েছেন। ওয়াশরুম থেকে বের হয়ে দেখেন ওই যে যেই বৃদ্ধ লোকটা যাকে কিছুদিন আগে দেখেছিলেন, ওই লোকটা তার সামনে দাঁড়িয়ে আছে। তবে এই লোকটার এখনকার উচ্চতা আর আগের উচ্চতা এক না। ওই লোকটার এখনকার উচ্চতা প্রায় 7-8 ফুট লম্বা, আগের উচ্চতা থেকে তাহলে কত লম্বা হতে পারে। রেজল ভাইকে দেখে হেসে ওই লোকটা বলে, কিরে বিয়ে করলি, মিষ্টি খাওয়ালি না? এই কথা বলেই নাকি এমন ভাবে হাসছে, এই হাসির শব্দ সাধারণ কোনো অট্টহাসির শব্দ না, মনে হচ্ছে আকাশ থেকে বাজ পড়ছে এমন শব্দ। রেজল ভাই এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে যান। বাড়ির সবাই দৌড়ে এসে দেখে এই অবস্থা, তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, জ্ঞান ফেরত আসছে না, ডাক্তারের কাছে নিয়ে যায়। তো ডাক্তার ট্রিটমেন্ট করেন, তবে পরের দিন রেজল ভাইয়ের জ্ঞান ফিরেছিল। জ্ঞান ফেরত আসার পর উনি এলোমেলো কথা বলছেন এবং নতুন বউকে উনি একদম সহ্যই করতে পারছেন না। এমন অবস্থা দেখে রেজল ভাইকে কবিরাজ কাছে নিয়ে যাওয়া হয়। তখন কবিরাজ বলেন যে ওকে তো একটা বৃদ্ধ জিন ধরেছে, জিনটা অনেক শক্তিশালী আর এটাকে ছাড়ানো খুব কঠিন, আমি তো পারবই না, আমি কেন, কেউ মনে হয় ছাড়াতে পারবে না, যদি না ওই জিনটা নিজের ইচ্ছায় চলে না যায়। তবে কেন এই জিনটা তার পিছু নিয়েছে এটা বলা যাচ্ছে না। হুজুর কিছু ওই কবিরাজ কিছু তদবির দিয়ে দেন, বলেন যে আল্লাহ চান তো জিনটা ওর থেকে দূরে সরে থাকবে, তবে সমস্যা রয়ে যাবে, এটাও বলে দেন তিনি। মোটামুটি 2-3 মাসের মধ্যে তেমন কোনো সমস্যা ছাড়াই রেজল ভাই দিব্যি অন্যান্য কাজকর্ম পরিচালনা করছিলেন। ঘটনা এরপর শুরু হয় তার ভাইয়ের সাথে। তো রেজল ভাইয়ের নাম হচ্ছে শহীদ। শহীদ ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান। তো এখানে ভাই বলছি কিন্তু আপন ভাই না, মামাতো ভাই, ফুফাতো ভাই, এরকম ভাই আর কি। তো এই শহীদ ছিল তার মা বাবার একমাত্র সন্তান। শহীদ নিয়মিত সালাত আদায় করতেন, এক কথায় অসাধারণ একটা ছেলে ছিল, সবাই ওর প্রশংসা করত। তো পাশের গ্রামে এক হিন্দু বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য শহীদ গিয়েছিল। তো দাওয়াত খেয়ে আসার সময় ওই বাড়ি থেকে যখন বের হয়েছেন আর কি, আসার পথে একটা মিষ্টির দোকান পড়ে। তো তার মায়ের জন্য কিছু মিষ্টি কিনে নিয়ে এসেছে। তো প্রতিমধ্যে কিন্তু একটা বিশাল বাঁশঝাড় এবং ছোট্ট একটা পুকুর পড়ে।
তো অনেক আগে থেকে শুনে আসছে ওই বাঁশঝাড়ে ভয়ানক কিছু আছে, কিন্তু কেউ কখনো ওইভাবে ভয় পায় না। হালকা পাতলা ভয়টা কেউ পেয়েছে। তো শহীদ মিষ্টি নিয়ে যখন ওই বাঁশঝাড়ের নিচ দিয়ে যাচ্ছিল, তখনই একরকম গরম বাতাস তার শরীরে লাগে, শরীরটা একটু খারাপ লাগে। তারপর শহীদ বাড়িতে চলে আসে। শহীদ বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে তার মায়ের জন্য আনা মিষ্টি সে মাকে না দিয়ে নিজেই সব খেয়ে ফেলে, আবার ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে ঘুম থেকে উঠে শহীদ তার মাকে বলে, ও মা, তোমার জন্য মিষ্টি আনছি, ওগুলো খাও নাই? শহীদের মা অবাক হয়ে বলে, আরে তুই মিষ্টি আনছিস, তুই তো ঘুম থেকে উঠে নিজেই খেয়ে ফেললি, আবার ঘুমাই গেলি। শহীদ অবাক হয়ে বলে, কি বলো, আমি তো কোনো মিষ্টি খাই নাই, আমি তো মিষ্টি আনছি তোমার জন্য। শহীদের মা বলে, আরে তুই তো খাইছিস, আমার সামনেই খাইলি, আমি তো দেখলাম, আর তুই খাইছিস, আমার খাওয়া হয়ে গেছে, এটা নিয়ে তোর চিন্তা করার দরকার নেই। শহীদ তো অবাক হয়ে যায়, সে মিষ্টি খেলো কখন, তার তো আর মনে পড়ে না। ওই দিন রাত থেকে শুরু হয়ে যায় কিছু অস্বাভাবিক ব্যাপার শহীদের সাথে ঘটা। শহীদ বেশ এলোমেলো কথাবার্তা বলতে থাকেন, এই হাসে, এই কাঁদে, মেয়েদের মতো করে অঙ্গভঙ্গি করে, মেয়েদের মতো করে কথা বলতে থাকে, ঘরে থাকতে চায় না, কোনোভাবে রাতটা পার করা হয় আর কি। এরপর শহীদকে নিয়ে যাওয়া হয় একটা মাদ্রাসার হুজুরের কাছে। তো হুজুর ঝাড়ফুঁক করে দেন, মোটামুটি কয়েকদিন ভালো থাকে, আবার একই সমস্যা শুরু হয়। শহীদ একবার পানিতে নামলে শুধু গোসল করে, ডুব দেয়, পানি থেকে উঠতে চায় না, ঘন্টার পর ঘন্টা সে পানি থেকে কোনোভাবে উঠবে না, মানুষ দিয়ে ধরিয়ে তাকে উঠাতে হতো। তো একদিন রাত্রে সে ওই যে এই হাসি, এই কান্না এরকম শুরু করেছে। আর ওই দিন শহীদের মামা ঢাকা থেকে বাড়িতে এসেছিল। এরকম চিল্লাপাল্লা শুনে তার তো ঘুম ভেঙে যায়। গিয়ে দেখে শহীদ এমন করছে, মামা তো ভীষণ রেগে যায়। শহীদের কাছে গিয়ে বলে, এই কি পাগলামি শুরু করছিস, তোদের তাহলে কি ঘুমাইতেও পারবো না? ভণ্ডামির জায়গা পাসটা না? কয়েকদিন আগে রেজাউল শুরু করলো, এখন আবার তুই শুরু করছিস, এই তোদের কি সমস্যা রে? আমি যেন এসব না করা দেখি। আর শহীদ চুপচাপ হয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে, সবকিছু নীরব। শহীদের মামা যেই না ঘরে গিয়ে শুয়ে একটু ঘুম ঘুম ভাব আসছে তার, তখনই অদৃশ্যভাবে কয়েকবার বিছানার উপরে কে যেন তাকে শূন্যে তুলে আবার আছাড় মারে। অদৃশ্য মেয়েলি কণ্ঠে কেউ বলে, প্রথমবার তো সতর্ক করে দিয়ে গেলাম, আমার সাথে বেয়াদবি করবি না, যদি আবার করিস বুঝছিস তো কি করব। শহীদের মামা তো ভয়ে একদম অবস্থা খারাপ তার, সে তো চিন্তাই করতে পারেনি এরকম কিছু হবে। তখন পরিবারের সবাই চিন্তা করে যে শহীদের সাথে নিশ্চয়ই কিছু একটা আছে। তখন আবার শহীদের কাছে গিয়ে ওকে ধরাধরি করে আবার একটা ফকিরের কাছে নিয়ে যাওয়া হয়। ফকির কিছু তদবির করেন, বলেন যে শহীদকে বিয়ে দিয়ে দাও, ওর সাথে একটি পরী আছে, ওকে যদি বিয়ে দিয়ে হয় তাহলে পরীটা শহীদের কাছে সে বিরক্ত করতে পারবে না। খুব দ্রুততার সাথে শহীদকে বিয়ে দেওয়া হয়। আস্তে আস্তে শহীদের সমস্যাটাও কমতে থাকে। কিন্তু ওই যে রেজাউল, এর সমস্যা আবার বাড়তে থাকে। রেজাউল ভাই উনি যখন ওনার স্ত্রীর সাথে এক ঘরে ঘুমায় থাকতেন, মাঝে মাঝে দেখতেন যে ওনার স্ত্রীর পাশ থেকে কালো লম্বা একটা অবয়ব উঠে কোন দিকে যেন চলে যাচ্ছে। যখন ওটা উঠে চলে যায় উনি কোনো সারা শব্দ করতে পারেন না। দিনে দিনে এটা বাড়তে থাকে। রেজাউল ভাই বলেন যে এরকম ঘটনা ঘটছে। আবার রেজাউল ভাইকে ওই ফকিরের কাছে নিয়ে যাওয়া হয়, আগের মতোই জিন হাজির করার চেষ্টা করা হয়, কিন্তু তেমন কোনো লাভ হয় না। জিন হাজির করতে ব্যর্থ হয় সবাই, কিছু তদবির ঝাড়ফুঁক করে দেয়, কারণ এর আগে জিন হাজির করার চেষ্টা করা হলেও কিন্তু হয় নাই, পারে নাই রেজাউল ভাইয়ের সাথে থাকা জিনগুলোকে হাজির করতে। এরপর অনেক ডাক্তার দেখানো হয়েছে, প্রতি রাত্রেই নাকি ওই অবয়বটা এই রেজাউল ভাই দেখতে পেত, যে তার স্ত্রীর পাশ থেকে লম্বা কালো একটা অবয়ব উঠে চলে যাচ্ছে। একটা সময় নাকি রেজাউল ভাই তার স্ত্রীকে ভীষণ ভয় পেতে থাকে, বউকে একদমই সহ্য করতে পারতেন না, কাছে আসলেই ভয় পেতেন। একটা পর্যায়ে রেজাউল ভাইয়ের স্ত্রী রেজাউল ভাইকে ছেড়ে চলেই যায়। রেজাউল ভাই একা থাকেন, কিন্তু এবার উনি দেখতে থাকেন ওনার বিছানার নিচে, বিছানার পাশে বড় বড় কালো মোটা সাপ শুয়ে থাকে, ঘুরে বেড়ায়।
এভাবেই কাটতে থাকে দিন। উনি বলেন যে এরকম উনি দেখছেন। এদিকে এই যে রাব্বি ভাই যিনি ঘটনা বলেছেন, উনি ঢাকায় বড় মাপের একজন রাকিকে পান, যিনি মূলত এই জিন রিলেটেড অনেক কাজ করেন। তো তার কাছে নিয়ে যাওয়া হয়। তো রেজাউল ভাইকে দেখে তিনি বলেন যে তার সাথে নাকি 3টা পিশাচ প্রকৃতির শক্তিশালী জিন আছে, এগুলো নাকি তার থেকে আলাদা করা যাবে না। কেন তার কাছে এসেছে এটাও নাকি বলা যাচ্ছে না। যদি আলাদা করতে হয় তাহলে নাকি রেজাউল ভাইকে বাঁচানো যাবে না। রাব্বি ভাই হতাশ হয়ে রেজাউল ভাইকে বাড়িতে নিয়ে আসেন। এভাবেই ভয় নিয়ে রেজাউল ভাইয়ের দিন চলতে থাকে। রাতে ঘুমানোর পর যদি উনি সাপ দেখতেন তখন রাব্বিকে ফোন দিতেন, বলতেন যে আমার বিছানার নিচে উপরে অনেক বড় বড় সাপ চলাচল করছে। তো রাব্বি আবার সাহস দিয়ে বলতে, আরে সাপগুলো কি তোর ক্ষতি করতেছে নাকি, চুপচাপ ঘুমায় থাক। রেজাউল ভাই বলতো যে না, ক্ষতি তো করতেছে না। তখন রাব্বি বলতে চুপচাপ ঘুমায় থাক। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে রাব্বি যদি রেজাউল ভাইকে ফোন দিত, প্রথম কয়েক সেকেন্ড খুবই গম্ভীর কণ্ঠ উনি শুনতেন, কি যেন বলতেন। প্রথম দিকে রাব্বি এটা ধরতে পারে নাই, তো পরে বুঝতে পেরেছে যে আসলে কি এটা রেজাউল ভাই কথা বলছে। যেই কথাগুলো বলেছে ওই অল্প কয়েক সেকেন্ডে, এটা পরবর্তীতে রেজাউল ভাই যখন ওনার কণ্ঠটা স্বাভাবিক বলে মনে হতো তখন তাকে জিজ্ঞেস করলে বলতো, কই না তো, আমি এরকম কথা আমি এখন বলি নাই। তো এভাবেই কাটতে থাকে দিন। এরপর রেজাউল ভাই আস্তে আস্তে মানসিক ভারসাম্য হারাতে থাকেন। বর্তমানে রেজাউল ভাই পুরোদস্তুর একজন মানসিক ভারসাম্যহীন মানুষ, অর্থাৎ পাগল। বাড়িতে তাকে এখন শেকল দিয়ে মাঝে মাঝে বেঁধে রাখতে হয়। একদম উন্মাদ হয়ে গেছেন। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। ধন্যবাদ রাসেল ভাইয়া। আজকে আমি যে গল্পটি, তো আমার গল্পটি এটি হচ্ছে রংপুর বিভাগের বদরগঞ্জ থানার একটা গল্প। এটা হচ্ছে বানুয়াপাড়া। তো গল্পটি আমি কালেক্ট করেছি আমার এক ফ্রেন্ড, তার হচ্ছে নানুর কাছ থেকে আমি গল্পটি কালেক্ট করেছি। তো গল্প হচ্ছে যার সাথে এই মানে মূল ঘটনাটি ঘটেছে তার নাম হচ্ছে মামুন। তো আমি প্রথমে হচ্ছে গল্পটি বোঝার সুবিধার্থে আমি আগে মামুনি একটু বর্ণনাটা দিই। উনি হচ্ছে আসলে ওনার বাবা মা দুইজনে অনেক ছোটোবেলায় মারা যায়। তো উনি মারা যাওয়ার পর হচ্ছে উনি ওই গ্রামে এক ইমাম সাহেব, ওনার নাম হচ্ছে আলামিন। তো উনি হচ্ছে মামুন সাহেবের লালন পালনের দায়িত্ব পালন করে। তো মামুন সাহেব গ্রামের ওনার যে আবাদ জমি জমা, তারপর হচ্ছে ওনার যে গরু ছাগল, এই সব কিছুরই হচ্ছে দায়িত্ব পালন করেন যে মামুন সাহেব। তো মামুন সাহেবের বয়স যখন 18 থেকে 20 বছর বয়স হয়, তো এক সময় হচ্ছে মানে উনি গরুকে নর্মালি সবসময় মাঠ থেকে হচ্ছে ঘাস কেটে নিয়ে এসে খাওয়াতো। তো মাঝে মাঝে হচ্ছে ওই আপনার মাঠে নিয়ে যেত, মাঠে নিয়ে গেলে গরুকে খাওয়া দাওয়া করাইতো। তো এরকম একদিন হচ্ছে বিকেলবেলা উনি হচ্ছে গরুকে খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যায়। তো ওই গ্রামে হচ্ছে একটা বটগাছ আছে, যে বটগাছটা মোটামুটি একটু হন্টেড। তো এইটা আসলে ওই বটগাছ সম্পর্কে কেউ এক্স্যাক্টলি কোনো কিছু বলতে পারে না যে এই বটগাছে কী আছে, কিন্তু ম্যাক্সিমাম প্যারানর্মাল জিনিসগুলো ওই বটগাছে হয়। ইভেন কেউ যদি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে, তো ওখানে অনেক ধরনের তাবিজ, আবার অনেক ধরনের হচ্ছে মানুষের অনেক কিছু পাওয়া যায় ওই বটগাছে। তো ওইটার আশেপাশে কেউ যায় না, কারণ ওইখানে কেউ গেলে একটা মানে সবাই একটা ফিল করে যে আশেপাশে কেউ একজন আছে, এরকম একটা ফিল করে। তো মামুন সাহেব হচ্ছে যেহেতু উনি যারা লালন পালন করে, আলামিন সাহেব উনি যেহেতু হচ্ছে ইমাম সাহেব, তো সেই সুবিধার্থে উনি হচ্ছে অনেক ধার্মিক লোক। মাঝে মাঝে যদি আলামিন সাহেব হচ্ছে না থাকে, উনি নামাজ পড়ায়, আর উনি অনেক ধার্মিক মোটামুটি। উনি গরুকে যখন ঘাস খাওয়াচ্ছিল, তো এরকম এক সময় সন্ধ্যা হয়ে যাচ্ছে, উনি লক্ষ্য করে একটা অনেক বড় সাপ, প্রায় 4.5 থেকে আপনার 4.5 মানে মোটামুটি বড় সাপটা। আমি আসলে এক্সাক্ট সাইজটা বলতে পারবো না, কিন্তু আমাকে উনি বলেছে যে অনেক বড় একটা সাপ গরুকে হচ্ছে মানে গরুর পাশাপাশি অনেক মানে মোটামুটি গরুটাকে মানে একটা মানে ফোর্স করার জন্য বা গরুটাকে হচ্ছে সাপটা ঠোকর দেওয়ার জন্য অনেক কাছে চলে আসে গরুটার। তো উনি দেখে উনি আসলে মনে করে যে গরুটাকে সম্ভবত কোনোভাবে আঘাত করবে সাপটি। তো এইটি মনে করে উনি আসলে ওনার হাতে হচ্ছে একটা ছুরির মতো ছিল, যেটা আসলে আমি নামটা এখন এক্স্যাক্টলি আমার মনে পড়তেছে না, যেটা দিয়ে আসলে নর্মালি ঘাস বা হচ্ছে ধান কাটা হয়।
এটা দিয়ে উনি সাপটাকে অনেক জোরে আঘাত করে। তো সাপটাকে উনি এমনভাবে মানে দূর থেকে ছুরিটা আপনার হচ্ছে সাপটার দিকে নিক্ষেপ করে, সাপটার হচ্ছে গলাটা কেটে যায়। তো গলাটা যখন কেটে যায়, উনি সাপটা মোটামুটি অনেক বড় ছিল, তো বড় থাকার জন্য উনি পরে হচ্ছে সেফ জোনে গরুগুলোকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর উনি আসলে গ্রামের লোকজনের সাথে কথা বলে যে এরকম আমি একটা সাপ দেখেছি, এবং এরকম গ্রামে আমি কখনো এরকম এত বড় সাপ দেখিনি। মোটামুটি সাপগুলো আকৃতি অনেক বড়। তো গ্রামের লোকও অনেক কৌতূহল হয়ে ভাবে যে যেহেতু এত বড় সাপ, তো আমরা আসলে গ্রামে আমরা একটু গিয়ে দেখি সাপটা কেমন। আর যেহেতু ওই এলাকার আশেপাশে অনেকের আবাদি জমি আছে, আবার অনেকে হচ্ছে অনেক বাচ্চা কাচ্চা ওখানে খেলাধুলা করতে চায়, তো ছোট বাচ্চারা গেলে ভয় পাইতে পারে, বা ওই সাপটা আস্তে আস্তে যখন পচে যাবে, গন্ধ আসবে, তো আমরা সাপটাকে অন্য কোথাও ফেলে দিয়ে আসি বা মাটিতে পুঁতে ফেলি। তো এটা ভেবে গ্রামের কয়েকজন লোক ওই এলাকায় যায়, মানে ওই আপনার হচ্ছে ওই ধান ক্ষেতটাতে যায়। গিয়ে যেটা রাসেল ভাই দেখতে পারে যে মানে সাপটা যেভাবে পড়েছিল যত দূর পর্যন্ত প্রায় 5 ফিটের মতো মানে সাপটা ছিল, তো ওই পুরো জায়গাটা পুড়ে গেছে, এবং ওই যে মাথাটা ছিল সাপের, যে মাথাটা কেটে গেছে, ওই জায়গাটাতে পুরা নীল মানে একটা বর্ণ ধারণ করে আছে, যে পুরা একদম নীল। তো এটা দেখে গ্রামের লোকজন একটু ভয় পায়। ওরা আসলে তখন অনুমানই করে যে আসলে এটা হয়তো বা সাপ ছিল না, অন্য কিছু হয়তো বা ছিল। তো মামুন সাহেব যেহেতু অনেক পরেশগার লোক, উনি অনেক নামাজ কালাম, অনেক দোয়া দরুদ পড়ে, উনি এসবে কোনো কিছু মাথায় নেয় না। তো উনি রাতে যখন ঘুমাতে যায়, যেহেতু গ্রামের লোক অনেক কষ্ট করে বা সারাদিন কাজ টাজ করে, উনি তো নর্মালি তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। তো মাঝরাতে হুট করে ওনার যখন ঘুম ভেঙে যায়, তো আগে রাসেল ভাই আমার এই ঘটনাটা তো প্রায় 25-30 বছর আগের কাহিনী। তো আর ওই বাসাটা ছিল আপনার মাটির বাসা। তো ওই জানালাতে অনেক আগের লোকরা কিন্তু শিনটা ইউজ করতো। শিনটা আমি জানি না যে যারা আমাদের লিসেনাররা বুঝতে পারতেছে কিনা। তো ওই শিনটা হচ্ছে আমরা যেরকম বারান্দা আপনার এখন রেলিং ইউজ করি, ওই বদলে শিনটা ইউজ করতো। তো ওই হুট করে উনি দেখে যে ওই শিনটাগুলো হুট করে সাপ হয়ে গেছে এবং অনেক বড়, এবং ওনার কাছে তেড়ে আসতেছে। তো উনি এটা দেখে অনেক ভয় পায়, ভয় পেয়ে অনেক জোরে হচ্ছে ডাকাডাকি করে ওনার যে উনি যে যাদের তত্ত্বাবধানে আছেন। তো ওরা যখন চলে আসে, ব্যাপারটা শোনার পর পরের দিন সকালবেলা আলামিন সাহেব, মানে যারা লালন পালন করে ওনাকে, উনি হচ্ছে একটু দোয়া দরুদ পড়ে দেয় এবং ঘরটা বন্ধ করে দেয় যেন কোনো সমস্যা না হয়। তো আবার পরের দিন রাতে রাসেল ভাইয়া যে সমস্যাটা হয় ওনার, উনি স্বপ্নে দেখে যে একটা খুব বয়স্ক লোক, মাথায় অনেক জট, যেরকম আপনার হচ্ছে যারা একটু সাধু বা হচ্ছে যারা একটু বিভিন্ন পীর ফকির মানে যাদের মাথায় কিন্তু জট থাকে, ওরকম একজন জট উনি বলতেছে যে এরকম তুই পরের দিন রাতে যে জায়গায় ওই বটগাছটার কথা বলে, যে ওই বটগাছটার সামনে আয়, যদি ওই বটগাছটার সামনে আসিস আমি তোকে অনেক সোনা দানা দেবো, ওখানে অনেক সোনা দানা আছে, তুই যদি আমি তোকে নির্দিষ্ট এই জায়গায় বলে দেবো, ওটা খুললে তুই ওই সোনা দানাটা পাবি। তো উনি পরদিন সকালে উনি আবার হচ্ছে আলামিন সাহেবের সাথে ব্যাপারটা শেয়ার করে। তো আলামিন সাহেব বলে যে না, ওখানে কোনোভাবে যাওয়া যাবে না, ওখানে গেলে কোনো ক্ষতি হইতে পারে তোমার, তো ওইখানে যাওয়ার দরকার নেই। তো ওই পরদিন সকালবেলা পাশের গ্রামে একজন মারা যায়। উনি যে মারা গেছে, ওই মারা যাওয়ার সাথে ভাই আবার এই আলামিন মানে মামুন সাহেবের একটা সম্পর্ক আছে। তো ওইখানে হচ্ছে জানাজা করতে যায় আলামিন সাহেব। তো ওইটা মোটামুটি এই মানে অনেক দূরে, আর আগে যেহেতু ওই রকম যানবাহন ভালো ছিল না, তো আগে আসলে 20-25 কিলোমিটার মানে অনেক দূরে। তো ওই দিন রাতে রাসেল ভাই আসলে অনেক বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির এক পর্যায়ে উনি আসলে ওনার একসময় ওয়াশরুমের চাপ দেয়, উনি বাইরে বের হয়ে আসে। বাইরে বের হয়ে আসার পর ওয়াশরুম শেষে উনি যখন বের হয়, তখন ওদের যে বাথরুম ছিল, বাথরুমের পাশে একটা নদী ছিল। ওই নদীতে মানে যেরকম রাসেল ভাইয়া হচ্ছে একটা ঈগল পাখি যদি উল্টো দিকে হয়ে থাকে, মানে পাখা টাকা ছেড়ে দিয়ে যেরকম দেখায়, ওই রকম একটা বিশাল আকৃতির, মানে বোঝা যাচ্ছে না যে এটা আসলে কোনো মানুষ না জন্তু, ভেসে যাচ্ছে। তার একটু পরেই উনি দেখে যে একটা খাটিয়াতে একটা লাশ যাচ্ছে, এবং খাটিয়ার চারপাশে 4টা সাপ হচ্ছে ওই মানে খাটিয়া নিয়ে যাচ্ছে। তো এটা দেখে উনি অনেক ভয় পায়। উনি ভয় পেয়ে তাড়াতাড়ি বাসায় এসে দোয়া দরুদ পরে উনি ঘুমিয়ে যায়। তার আধা ঘন্টা বা 1 ঘন্টা পর হবে, ওনার দরজার মধ্যে নক করে কেউ। তো উনি দরজাটা খোলার পর উনি দেখে যে 4-5 জন লোক, সবাই হচ্ছে মোটামুটি পাঞ্জাবি পরা। ওনাকে বলে যে আমাদের পাশের গ্রামে একজন মারা গেছে, তো আপনাকে একটু কাইন্ডলি
লাশটা দাফন করতে হবে। তো উনি তখন বলে যে উনি হচ্ছে ওনার পালিত বাবা মাকে আব্বা আম্মা বলতো যে আমার তো বাবা আরেক জায়গায় মাটি দিতে গেছে, তো আপনারা সকালে আসেন। তো উনি বলতেছে না, এই লাশটার আসলে অবস্থা অনেক খারাপ, লাশটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এখন যদি মাটি দেওয়া না হয় সকালবেলা লাশটা পচে যাবে। তো তখন উনি বলে যে এরকম আসলে আমার আব্বার পারমিশন ছাড়া আমি আসলে এটা হচ্ছে জানাজা করতে পারবো না। তখন ওনারা বলে যে আপনার আব্বা তো ওই গ্রামে গিয়েছে তাই না, তো ওই ওদের সাথে দেখা হয়েছিল ওনার সাথে, উনি বলেছে যে হচ্ছে এই লাশটা আপনাকে দাফন করতে। তো উনি যখন শোনে আবার তুমি তখন বলে ঠিক আছে আমি আমার আম্মাকে একটু ডাকি, ডেকে আমি আপনাদের সাথে যাই। তো ওরা তখন বলে যে আসলে আপনার বাসায় তো আপনি ছাড়া কোনো পুরুষ মানুষ নেই, তো যেহেতু মহিলা মানুষ, আমরা এখানে অনেক পুরুষ মানুষ আছি, ওরা হয়তো বা একটু লজ্জা পাইতে পারে, আপনি চলেন, সময় লাগবে না, লাশটা দাফন দিয়ে আসি। তারপর রাসেল ভাইয়া মোটামুটি প্রায় ওই লোকজনকে নিয়ে উনি হচ্ছে ওই লাশের খাটিয়াটা নিয়ে ওরা হচ্ছে দাফন দিতে যায়। তো অনেক দূর, তো যাওয়ার মাঝে এক পর্যায়ে হচ্ছে মামুন সাহেব জিজ্ঞেস করে ওদেরকে যে কোন কবরস্থানে মাটি দেবেন। তখন একটা জায়গার নাম বলে, ওই জায়গার নামটা আসলে আমার এখন মনে আসতেছে না। তো তখন মামুন সাহেব বলে যে এটা তো আমার পাশের গ্রামে, কিন্তু এই কবরস্থানটা তো ফিল আপ হয়ে গেছে, এখন তো ওটাতে মাটি দেওয়া হয় না, সরি। তো তখন উনি ওই লোকগুলো বলে যে সমস্যা নেই, আপনি হচ্ছে আমাদের সাথে চলেন, আমরা একটা জায়গা ম্যানেজ করছি। তো রাসেল ভাই যখন ওই কবরস্থানে যাওয়া হয়, কবরস্থানে যাওয়ার এক পর্যায়ে মামুন সাহেব বলে যে আমি আসলে দাফন দেওয়ার আগে আমি দেখতে চাই যে ব্যক্তিটা কে। তো ওরা তখন বলে যে আপনাকে দেখতে হবে না, আপনি মাটি দিয়ে দেন। তো তখন উনি বলে যে না, আমি আসলে মরদেহটার ফেস না দেখলে আমি আসলে মাটি দেব না। তখন মামুন সাহেব এক পর্যায়ে যখন লাশের আপনার হচ্ছে কাপড়টা মুখ থেকে উঠায়, তখন আসলে উনি অনেক ভয় পেয়ে যায়। ভয় পেয়ে গিয়ে উনি আসলে দেখেন যে জিনিসটা যে মুখটা হচ্ছে পুরো সাপের মতো, আর আপনার গলা থেকে পা পর্যন্ত পুরোটাই হচ্ছে মানুষ আকৃতির, এবং মানে পুরোটা লাল, পুরো শরীরটা একদম লাল। তো পিছনে ঘোরার সাথে সাথে উনি দেখে যে কয়টা মানুষ ছিল ওই কয়টা মানুষ হচ্ছে সাপ হয়ে আছে। তো এটা দেখে উনি অনেক ভয় পায়। তো তার কিছুক্ষণ পর একটা বিয়ে বাড়ি আসতেছিল, তো ওনার শুধু এইটুকু মনে আছে যে একটা বিয়ে বাড়ির লোক আসতেছিল, এবং উনি সেন্সলেস হয়ে পড়ে যায়। তো পরদিন সকালবেলা ওনার যে বাবা মা ছিল, যে এলাকায় মাটি দিতে গিয়েছিল, ঠিক ওই এলাকায় উনি সেন্সলেস হয়ে যায়। তো এইখানে রাসেল ভাইয়া গল্পের মেইন ট্রিকটা হচ্ছে ওনার যে বাবা আলামিন যে মাটি দিতে গিয়েছিল যে লোকটাকে, ওই লোকটার হচ্ছে একটা মানে ওই লোকটা ব্ল্যাক ম্যাজিক করতো, আর ওই লোকটা বেশ কিছু জিন ছিল। ওই জিনের মধ্যে মামুন সাহেব যে জিনটাকে হচ্ছে মেরে ফেলেছে, আপনার হচ্ছে ওই জিনটা ছিল আপনার হচ্ছে ওই লোকটার হচ্ছে যে লোকটা ব্ল্যাক ম্যাজিক করতো, ওই লোকটা অনেক প্রিয়। তো এক পর্যায়ে ওই লোকটা যখন শুনতে পারে যে ওনার একটা জিন মারা গেছে একটা মানুষের জন্য, তখন উনি আসলে অনেক শক হওয়ার ফলে উনি আসলে স্ট্রোক করে, এবং 2 দিন হাসপাতালে থাকার পর ওই কবিরাজটা মারা যায়। এবং ওই কবিরাজটাই আসলে মূলত কোনোভাবে মামুন সাহেবকে বাইরে নিয়ে এসে একটা ক্ষতি করার চেষ্টা করতেছিল, এবং এক পর্যায়ে ওই অনেকবার চেষ্টা করছে ক্ষতি করার জন্য, কিন্তু এক পর্যায়ে যখন দেখে যে লাস্টের দিকে যখন ওই লাশটা নিয়ে যায় মামুন সাহেব হচ্ছে জানাজা করার জন্য, তো একটা বিয়ে বাড়ি আসার কারণে ওরা ক্ষতি করতে পারে না। কিন্তু তারপরেও রাসেল ভাই আসলে ক্ষতি হয়ে যায় মামুন সাহেবের। উনি ওই দিনের পর থেকে অনেক অ্যাবনর্মাল হয়ে যায়, ওনার আচরণ অনেক খারাপ হয়, এবং ওনাকে ম্যাক্সিমাম সময় হচ্ছে উনি ওই গাছটার মধ্যে বসে থাকতো, শুয়ে থাকতো, ওনাকে ওখান থেকে জোর করে নিয়ে আসা হইতো, এবং উনি যাই খাইতো উনি আসলে আপনার সাপ আকৃতির যত ধরনের আপনার প্রাণীগুলো আছে ওইগুলোকে উনি দেখতে পাইতো, উনি খাওয়া দাওয়া করতে পারতো না, এবং উনি এক পর্যায়ে মারা যায়। মারা যাওয়ার পর যেটা হয় রাসেল ভাইয়া, নর্মালি হচ্ছে একটা আপনার কবরস্থানে যদি কুকুর বা শিয়াল যেরকম আপনার হচ্ছে মাটি উঠিয়ে লাশ নিয়ে যায়, তো উনি মারা যাওয়ার প্রায় 3 দিন পর ওনার ওইভাবে আসলে লাশটা কবর থেকে কেউ উঠে নিয়ে গেছে, এবং ওই লাশটা এখন পর্যন্ত জানা যায়নি যে ওই লাশটা আসলে কোথায় বা কী ব্যাপার। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, ধন্যবাদ সকলকে। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আচ্ছা, আজকে আমি যে গল্পটা বলতেছি, হ্যাঁ, এটা হচ্ছে আমি যখন ক্লাস 1 কি 2-তে পড়ি তখনকার এই ঘটনা। তো এই ঘটনাটা আমি এখন পর্যন্ত কারোর সাথে শেয়ার করিনি,
করিনি বলতে শুধু আমার বাড়ির লোকজনই জানে, বাইরে ফ্রেন্ড সার্কেল বা অন্য কেউ জানে না। তো আজকে আমি এই গল্পটা বলতেছি। তো আমি যখন প্রাইমারিতে পড়ি, হ্যাঁ, তো আমাদের যে বাড়িটা, হ্যাঁ, আমাদের বাড়ি হচ্ছে রংপুর জেলার শীতলগাড়ি গ্রামে। তো শুরুতে বলে নেই হচ্ছে আমাদের বাড়ির সঙ্গে হচ্ছে স্কুল, মাদ্রাসা এবং মসজিদ। তো ওই মসজিদের পাশে হচ্ছে অনেক বড় একটা পুরাতন বট গাছ আছে, হ্যাঁ। তো এখন ওই বট গাছটা অবশ্য নেই। তো আমি যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন আমি অনেক দুষ্ট ছিলাম, হ্যাঁ, অনেক দুষ্ট ছিলাম। দুষ্ট বলতে গ্রামের ছেলে তো, দেখা যায় তো দাঁড়ায় বাথরুম করতাম। তো যেহেতু আমি ক্লাস 1-এ পড়তাম, তো আমার স্কুল ছুটি হয়ে যায় তো 1টার সময়। তো একদিন আমি স্কুল থেকে বের হয়েছি, তো ওই বট গাছের নিচে দাঁড়ায় বাথরুম করছি। তো ওই সময়টা আবার মসজিদে আজান হচ্ছিল, তো আমি অত কিছু খেয়াল করিনি। তো আমি চলে আসছি। তো মাগরিবের নামাজ পর আমরা হচ্ছে গ্রামে হচ্ছে মুক্তব পড়তাম, যেখানে আমরা আরবি শিখতাম। তো আমি আর আমার বড়ব্বু ছেলে, ও ভাইয়ের নাম হচ্ছে আল ফারুক, তো আমরা দুইজন হচ্ছে রোজ যাইতাম। তো প্রতিনিয়তর মতো সেদিনও আর কি আমি আর আমার ভাইয়া বের হয়েছি। তো আমাদের বাড়ি থেকে বের হয়ে কিন্তু ওই স্কুল মাঠ, যে মাঠের মধ্যে যে বট গাছটা আছে, আর বট গাছের পাশে হচ্ছে ওই মসজিদ যেখানে আমরা মুক্তব পড়ি। তো আমি আর ভাইয়া যখন বের হয়েছি, এই মাঠের কাছাকাছি চলে গেছি। তো আমার কাছ থেকে বট গাছটা দেখা যায় আর কি। তো আমরা দুইজনে যাচ্ছি প্রতিনিয়তর মতো। তো হঠাৎ করে দেখি আমি সাদা, হ্যাঁ, কাফন পরা লোক একটা হঠাৎ করে আমার সামনে দাঁড়াই গেছে। তো আমি হঠাৎ করে দাঁড়াই গেছি। তো আমার ভাইয়া বলতেছে, কি দাঁড়াই গেলি যে? আমি বলছি, ভাই দেখ, সামনে একটা সাদা পোশাক পরা লোক দাঁড়ায় আছে। ও বলতেছে, কই, কেউ তো নেই, চল। আমি বলতেছি, ভাই যে দেখ, আমি স্পষ্ট দেখতেছি। ও বলতেছে, না, কেউ নাই তো। তো প্রায় 2 মিনিট আমি বলছি, ভাই দেখ দেখ। তো ওই 2-3 মিনিট পর ওই মুক্তবের জন্য আরো অনেক ছেলেপেলে চলে আসে, ছোট ছোট বাচ্চা। তো ওরা যখন সবাই আমার কাছে চলে আসলো, তখন দেখি হঠাৎ করে ওই লোকটা গায়েব হয়ে গেছে। তো সবাই যখন চলে আসলো, তো ততক্ষণে দেখলাম লোকটা গায়েব হয়ে গেছে। তো তারপর আমরা স্বাভাবিকভাবে আবার ওই মসজিদে গেলাম, মুক্তব পড়ে ইশারের নামাজ পড়ে আবার বাসায় চলে আসলাম। তো বাসায় খাওয়া দাওয়া করে ঘুমাই গেলাম। তো আমার আব্বু আবার হচ্ছে রোজ রাত 12টা-1টা এইরকম সময় বাজার থেকে আসতো। তো উনি যখনই আসতো, তো আমায় আর কি ঘুম থেকে ডেকে নিত, খাবার নিয়ে আসতো, আবার একসঙ্গে বসে খাইতাম। তো প্রতিনিয়তময় সেদিনও আমাকে ডেকে নিল। ওই যে শুরুতে বললাম, আমার একটা বদ অভ্যাস ছিল দাঁড়ায় বাথরুম করা। তো আমি ঘুমের ঘরে দরজা খুলে বের হয়েছি। বের হয়ে আমাদের বারান্দায় আর কি, ওয়াশরুমে গেলাম না। তো বারান্দায় দাঁড়ায় যখন বাথরুম করব, এমন সময় হঠাৎ করে আবার ওই সাদা লোক আমার চোখের সামনে দাঁড়ায় উঠলো। আমি তো ভয়ে চিৎকার দিয়ে পিছনে পড়ে গেলাম। তৎক্ষণাৎ আব্বু আম্মু দৌড় দিয়ে বের হলো, কি হয়েছে। তো এসে দেখে আমি সেন্সলেস হয়ে গেছি। তো 5-10 মিনিট পর আমার যখন হুশ আসলো আর কি, জ্ঞান ফিরলো, তো আমি বললাম যে এরকম আমার চোখের সামনে হঠাৎ করে একটা সাদা পোশাক পরা লোক দাঁড়াই গেছে। তখনও কিন্তু আমি বললাম না যে আমি তখন পর্যন্ত জানি যে দুপুরবেলা যে আমি ওই বট গাছের নিচে বাথরুম করার কারণে এই সমস্যাটা হচ্ছে। তো স্বাভাবিকভাবে আবার যখন আম্মুর সঙ্গে ঘুমাই গেলাম, তার পরের দিন থেকে আমার একদম ধুম জ্বর, মানে এই জ্বর না সেই জ্বর। ডাক্তারের কাছে গেলাম, ওষুধ খাইলাম, 2-3 দিনও আমার জ্বর যখন সারতে ছিল না। তো আমার এক খালু ছিল, তো উনি আবার মওলানা, পরে ওই খালুকে ডেকে নিয়ে আসলো। তো উনি আবার ওই আর কি, মানে যদি কাউকে কোনো দোষ বা কোনো কিছু হয়, তো উনি আর কি বুঝতে পারে। তো আমাকে বলতেছে, বাবা কি হয়েছে বলো তো তুমি আমার। পরে আমি খালুকে বললাম যে, খালু এইরকম তো আমি দুপুরবেলা
আজানের সময় আমি ওই বট গাছের নিচে বাথরুম করছি। তো তারপর উনি যখন বুঝতে পারলো, তো আমাদের উনি বলল যে আমাদের যে ঘরটা আছে, তো আমাদের ওই ঘরে নাকি ওই আমাকে যেটা আর কি ভর করছিল, তো ওইটা ছিল নাকি জিন। বলতেছে তোমাদের যে ঘরের মাঝে ওইটা আর কি ও ওইখানে থাকে। তো পরে উনি আমাকে অনেকগুলো তাবিজ দিল, বলতেছে এগুলো পড়ে থাকলে আর সমস্যা হবে না। তো যখন আমি তাবিজ পড়া শুরু করলাম, তাবিজ পড়ার পর আল্লাহর রহমতে আর কি জ্বরটা আমার কমে গেল। এইভাবে প্রায় 1 সপ্তাহের মতো কেটে গেল। তো তাবিজ আমার গলাতেই আছে। তো তাবিজ পরে আমার ঘুমাইতে অনেক কষ্ট হইতো, দেখা যেত ঘুমাইলে বুকের মধ্যে লাগতো। তো আমি একদিন কি করলাম, আবার ওই তাবিজটা আমি খুলে ঘুমাইছি আম্মুর সঙ্গে। তো তখন হবে রাত 2টা কি 3টা, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার কারণ হচ্ছে আমি দেখতেছি আমার পুরা শরীর সাপ দিয়ে পেঁচানো। আমি স্পষ্ট চোখ খুলে দেখতেছি আমার শরীরে সাপ দিয়ে পেঁচানো। আমি সাপকে হাত দিয়ে সরাইতেছি, তারপর সরাইতে পারতেছি না। আমি আম্মুকে ডাকতেছি, আম্মু শুনতেছে না। মনে হচ্ছে যেন আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। এভাবে 5-10 মিনিট আমি ট্রাই করতেছি, কিন্তু আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। তো এরকম নড়াচড়াতে হঠাৎ করে আম্মুর ঘুম ভেঙে গেল। তো আম্মু দেখতেছি আমি শুধু ছটপট করতেছি। তো আম্মু তখন বুঝতে পারলো নিশ্চয় আবার ওই আগের সমস্যা দেখা দিছে। তো উনি আবার তৎক্ষণাৎ ওই তাবিজটা নিয়ে আমার আবার গলায় পরাই দিল। তো দেওয়ার পর কিছুক্ষণ পর আমার মনে হলো যে না, এখন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। তো সেই দিনের পর থেকে আমি আর তাবিজটা খুলি নাই। তো পরের দিন আবার খালু আসলো। খালু এসে বলল যে আসলে দেখেন, ও এখন তো ছোট মানুষ আছে দেখে ওকে এইভাবে ভয় দেখাচ্ছে। তো ও যখন স্বাভাবিক বড় হবে তখন এটা আর সমস্যা হবে না। তো যখন আমি আল্লাহর রহমতে যখন বড় হয়ে গেছি, তারপর থেকে এই সমস্যাটা আর আমার এখন হয়নি।